হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে, সেটা হলো পি ব্লক মৌল। এই পি ব্লক মৌলটা কিন্তু পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পি ব্লক মৌলের যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশন থেকে আমাদের বোর্ড পরীক্ষায় যেমন কোশ্চেন আসে, একইভাবে বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে কিন্তু কোশ্চেন চলে আসে। তো আমি আশা করি এই ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা, কারণ এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পি ব্লক মৌল থেকে কী টাইপের কোশ্চেন বা কী ধরনের ইনফরমেশন তোমাদের মনে রাখতে হবে সেটা সম্পর্কে তোমাদের বেসিক একটা ক্লিয়ার ধারণা হয়ে যাবে। তাহলে দেখো আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা যেটা পড়বো যে পি ব্লক মৌল, প্রথমে যেটা পড়তে হবে যে পি ব্লক মৌলটা পর্যায় সারণী কত নম্বর গ্রুপ থেকে কত নম্বর গ্রুপ পর্যন্ত পি ব্লক মৌল। তাহলে প্রথম ইনফরমেশন মনে রাখবো, গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত যতগুলো মৌল আছে পর্যায় সারণীতে তাদেরকে কি বলা হবে? পি ব্লক মৌল বলা হবে। তার আগে আরেকটা কথা বলে নিই যে পি ব্লক মৌল কাকে বলে, তাই না? তাহলে মনে রাখবো যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথের ইলেকট্রনটি পি অরবিটালে প্রবেশ করে তাদেরকে কিন্তু বলা হয় পি ব্লক মৌল। তাহলে এখন আরেকটা কোশ্চেন চলে আসতে পারে, এই পি ব্লক মৌল পর্যায় সারণীতে মোট কতটি? তাহলে মনে রাখবো পি ব্লক মৌল পর্যায় সারণীতে মোট 36টি। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আমাদের বোর্ড পরীক্ষায় যেমন এই কথাটা চলে আসছিলো, একইভাবে বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে চলে আসছিলো। তারপরে যেটা পড়বো যে পি ব্লক মৌল যে পর্যায় সারণীতে আছে সেখানে ধাতুর সংখ্যা কতটি? তাহলে মনে রাখবো ধাতুর সংখ্যা টোটাল কয়টি? 10টি। এই টোটাল 10টি ধাতুরটাকে মনে রাখতে হবে, এবং মনে রাখতে হবে এই পি ব্লক বলে ধাতুগুলো কি হয়? তাপ ও বিদ্যুৎ পরিবাহী হয়। তাহলে এখন আমরা যেটা পড়বো যে ধাতু যে 10টি আছে 10টি কী কী পড়বো? প্রথমে আছে কি? অ্যালুমিনিয়াম। তাহলে মনে রাখবো এটা কি আছে? অ্যালুমিনিয়াম। তারপর আমাদের কি আছে? গেলিয়াম। তারপর আমাদের এটা কি আছে? এখানে আছে ইন্ডিয়াম। তারপর কি আছে? তারপর এটাকে বলা হবে আমাদের থেলিয়াম। তারপরে আছে কি? এসএন। এসএন দ্বারা বোঝাবে কি? আমাদের টিনকে বোঝাবে। পিবি দ্বারা কাকে বোঝাবে? আমাদের লেডকে বোঝাবে। এফ এল ফেলোরোবিয়ামকে বোঝাবে। তারপরে আমাদের কি আছে? বিআই। বিআই দ্বারা কি বোঝাবে? বিসমাথকে বোঝাবে। পিও দ্বারা কাকে বোঝাবে? পোলোনিয়ামকে বোঝাবে। এবং এলবি দ্বারা বোঝাবে লিভার মোরিয়ামকে বোঝাবে। সো এই যে টোটাল আমাদের যে 10টা যে ধাতু আছে 10টা ধাতুর নামগুলো একটু মনে রাখার চেষ্টা করব। তারপরে যেটা পড়বো যে অপধাতু কয়টি, অর্থাৎ পি ব্লক মৌলগুলো যে আছে আমাদের পর্যায় সারণীতে গ্রুপ 13 থেকে গ্রুপ 18, তার ভিতরে আমাদের অপধাতু বা উপধাতু বা মেটালয় কয়টি? তাহলে মনে রাখবো টোটাল 60টি। এই 60টি নামটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সো এই 60টি নাম মনে রাখার জন্য একটা ছন্দ দিচ্ছি, এই ছন্দটা দিয়ে তুমি খুব সহজেই এই মৌলগুলোর নাম মনে রাখতে পারো। ছন্দটা কি? যে বর যেন ছিল আজ সব থেকে অন্য। জাস্ট এই একটা ছন্দ দিয়ে তুমি কিন্তু পর্যায় সারণীতে যতগুলো অপধাতু এবং উপধাতু আছে তার নাম মনে রাখতে হবে। যেমন বর দ্বারা কি বোঝাবে? আমাদের বোরনকে বোঝাবে। তারপর আমাদের যেন দ্বারা কি কাকে বোঝাবে? যেন দ্বারা আমাদের কাকে বোঝাবে? আমাদের জার্মেনিয়ামকে বোঝাবে। এসআই দ্বারা কাকে বোঝাবে? আমাদের এসআই দ্বারা কাকে বোঝাবে বলো তো দেখি? এসআই দ্বারা আমাদের সিলিকনকে বোঝাবে। এস দ্বারা আর্সেনিককে বোঝাবে। এবং সব দ্বারা কি বোঝায়? এসবি কে বোঝাবে। সো এসবি বলতে কি বোঝায়? এসবি বলতে আমাদের অ্যান্টিমোনোকে বোঝায়। তারপরে আমাদের এখানে আমাদের কি আছে? থেকে থেকে দ্বারা টিই। টি দ্বারা আমাদের কাকে বোঝাবে? আমাদের টেলিরিয়ামকে বোঝাবে। এবং এটি দ্বারা আমাদের কি বোঝাবে? এটি দ্বারা অন্য, অন্য থেকে আসে এটি। এটি দ্বারা আমাদের কাকে বোঝাবে? এটি দ্বারা আমাদের বোঝাবে অ্যাস্টাটাইট বোঝাবে। তাহলে এখান থেকে যেটা মনে রাখবো যে অপধাতুগুলো কি সাধারণত কি হয়? তাপ ও বিদ্যুৎ অর্ধপরিবাহী হয়। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের মনে রাখতে হবে অপধাতু যে 60টা আছে 60টার নামগুলো একটু মনে রাখতে হবে। তারপরে যেটা পড়বো যে এই যে আমাদের পি ব্লক মৌল আছে এর ভিতরে কিন্তু আমাদের অধাতু আছে, তাই না? সো অধাতু আমাদের কয়টি? টোটাল আমাদের বাকি যে 19টি থাকবে, অর্থাৎ এই যে এখানে আমাদের কয়টি হচ্ছে? ধাতু হচ্ছে 10টি, আর আমাদের অপধাতু হচ্ছে 60টি। 10টা 60টা বাদ দিয়ে আমাদের 19টি থাকে, এই 19টি কি হয়? অধাতু। আর অধাতু থেকে যেটা মনে রাখবো পি ব্লক মৌল অধাতুগুলো কি হয়? তাপ এবং বিদ্যুৎ কুপরিবাহী হয়। তারপরে যেটা পড়বো এই যে পি ব্লক মৌলগুলো আছে পর্যায় সারণী কত থেকে কত? 13 থেকে শুরু করে একেবারে 18 পর্যন্ত। এখানে যে পি ব্লক মৌলগুলো আছে এগুলা কত, প্রত্যেকটা গ্রুপে কি কি মৌলগুলো আছে এগুলো একটু মনে রাখতে হবে। তো নর্মাল নিয়মে যদি মনে রাখতে যাও তাহলে সেটা একটু অনেক কঠিন হয়ে যায়, কিন্তু তুমি যদি ছন্দ আকারে মনে রাখার চেষ্টা করো তাহলে কিন্তু খুব সহজেই তুমি পি ব্লক মৌলের যে 13 নম্বর গ্রুপ থেকে 18 নম্বর গ্রুপ পর্যন্ত যতগুলো মৌল আছে সেগুলো খুব সহজে মনে রাখতে পারবা। তাহলে দেখো ছন্দটা কি? প্রথমে আমরা কোনটা সম্পর্কে জানবো? যে আমরা গ্রুপ 13 সম্পর্কে জানবো। সো গ্রুপ 13 ছন্দটা মনে রাখবা যে বাড়ি আলী গেল ইন্ডিয়া থাইল্যান্ড। বাড়ি আলী গেল ইন্ডিয়া থাইল্যান্ড, এই ছন্দটা দিয়ে তুমি গ্রুপ 13 মৌলগুলো মনে রাখতে পারো। কিভাবে? বাড়ি দ্বারা বোঝাবে বোরন, আলী দ্বারা বোঝাবে অ্যালুমিনিয়াম, গেল দ্বারা বোঝাবে গেলিয়াম, ইন্ডিয়া দ্বারা বোঝাবে ইন্ডিয়াম, থাইল্যান্ড দ্বারা বোঝাবে কি? থেলিয়াম। তাহলে বাড়ি আলী গেল ইন্ডিয়া থাইল্যান্ড, এটা দ্বারা আমরা মনে রাখবো কি? গ্রুপ 13 মৌলগুলো। তারপর চলে আসলাম গ্রুপ 14। সো গ্রুপ 14তে কি কি আছে এটা মনে রাখার জন্য একটা ছন্দ মনে রাখবো, খুব মজার ছন্দ, যে কুয়েত সিটি গেলে স্বর্ণ পাবে।
অর্থাৎ কুয়েত একটা সিটি বা একটা শহর, সেখানে গেলে কী পাবে তুমি? স্বর্ণ পাবে। জাস্ট এই লাইনটা দিয়ে বা এই ছন্দটা দিয়ে তুমি কি মনে রাখতে পারবা? গ্রুপ 13তে যেগুলো আছে সেটা তুমি মনে রাখতে পারো। যেমন কুয়েত দ্বারা মনে রাখবে, এটা দ্বারা বোঝাবে কার্বনকে, সিটি দ্বারা বোঝাবে সিলিকনকে, গেলে দ্বারা কি বোঝাবে আমাদের? জার্মেনিয়ামকে, স্বর্ণ দ্বারা বোঝাবে আমাদের টিনকে, পাবে দ্বারা বোঝাবে লেডকে। তারপর চলে গেলাম কোথায় আমরা? 15 নম্বর। সো 15 নম্বর গ্রুপের ভিতরে যেই আমাদের ছন্দটা আছে, এই ছন্দটা খুবই মজার। দেখো যে নলকূপের পানিতে আর্সেনিক সমস্যা বিদ্যমান। জাস্ট এই একটা লাইন দিয়ে তুমি কি করতে পারো? গ্রুপ 15তে যেগুলো আছে সেগুলোর নাম মনে রাখতে পারো। কীভাবে? নলকূপের দ্বারা বোঝাবে নাইট্রোজেন, পানিতে বোঝাবে ফসফরাস, আর্সেনিক দ্বারা বোঝাবে আর্সেনিককেই, সমস্যা দ্বারা বোঝাবে অ্যান্টিমনিকে, বিদ্যমান দ্বারা বোঝাবে কি? বিসমাথকে। সো এটা একটু মনে রাখবো। তারপরে আমরা চলে গেলাম গ্রুপ 16। সো গ্রুপ 16টাও কিন্তু পি ব্লক মূল। সো গ্রুপ 16টা মনে রাখার জন্য কী ছন্দ মনে রাখবো? ও এসএসসিতে পড়ে, ও এসএসসিতে পড়ে। এটা দ্বারা গ্রুপ 16 যে মৌলগুলো আছে সেগুলো সিকোয়েন্স যদি মনে রাখা যায়। কীভাবে? যে ও দ্বারা বোঝায় অক্সিজেন, এসএসসি দ্বারা বোঝায় কি? সালফারকে বোঝায়, সিতে বোঝায় হলো সেলিনিয়াম, টেতে দ্বারা বোঝায় টেলিরিয়াম, পরে দ্বারা বোঝায় পোলোনিয়াম। সো এই যে আমাদের গ্রুপ 16 আছে, এটা জাস্ট এই ছন্দটা মনে রাখবো। তারপরে আমরা পড়বো গ্রুপ 17। সো গ্রুপ 17টা মনে রাখার জন্য এই ছন্দটা আমরা মনে রাখবো কি? যে ফাজিল ছেলেটা বাড়িতে আমাকে আটকায়, ফাজিল ছেলেটা বাড়িতে আমাকে আটকায়। এটা দ্বারা কি হবে? দেখো ফাজিল দ্বারা বোঝাবে ফ্লোরিনকে, ছেলেটা দ্বারা বোঝাবে কি? ক্লোরিনকে, বাড়িতে দ্বারা বোঝাবে কি? ব্রোমিনকে, আমাকে দ্বারা বোঝাবে আয়োডিনকে, এবং আটকায় দ্বারা বোঝাবে কি? অ্যাস্টাটাইনকে বোঝাবে। তাহলে এইখান থেকে আমরা জাস্ট গ্রুপ 17-র এই ছন্দটা মনে রাখবো। তারপরে সর্বশেষ গ্রুপ 18। সো গ্রুপ 18টা কীভাবে মনে রাখবো? এই ছন্দটা এইভাবে মনে রাখবা, হেনা আর করিম যাবে রমনায়। হেনা আর করিম যাবে কোথায়? রমনায়। এটা দ্বারা তুমি কি করতে পারো? গ্রুপ 18 যে মৌলগুলো আছে সিকোয়েন্স মনে রাখতে পারো। কীভাবে? যে হে দ্বারা বোঝাবে হিলিয়াম, না দ্বারা বোঝাবে কি? নিয়ন, আর দ্বারা বোঝাবে কি? আমাদের আর্গন, করিম দ্বারা বোঝাবে কি? ক্রিপ্টন, এবং যাবে দ্বারা বোঝাবে কি? জেনন, এবং রমনায় দ্বারা কি বোঝাবে? আমাদের রেডন। তাহলে আমাদের এখান থেকে আর কি কি ইনফরমেশন মনে রাখতে হবে? মনে রাখবা এইখানে যে আমাদের কি আছে? গেলিয়াম। এই গেলিয়ামটা কিন্তু সাধারণত কি হয়? কক্ষ তাপমাত্রায় তরল হয়, এটা মনে রাখবো। আর কি মনে রাখবো? এই যে আমাদের কি আছে? ব্রোমিন আছে, ব্রোমিনটা কক্ষমাত্রায় কি হয়? তরল হয়, এবং আমাদের আয়োডিনটা কক্ষ তাপমাত্রায় কি হয়? কঠিন হয়। তাহলে এইখানে যে পি ব্লক মৌলের এই যে ইনফরমেশনগুলো যেগুলো তোমাদের এখন দেখাইলাম সেগুলো অবশ্যই মনে রাখবা, কারণ আমাদের বোর্ড পরীক্ষা বা আমাদের অ্যাডমিশন টেস্টে এমসিকিউ কিন্তু এখান থেকে প্রায় সময় আমাদের প্রশ্ন চলে আসে। সো এখন তোমাদের সাথে যেটা নিয়ে আলোচনা করব, এই যে পি ব্লক মৌলর, আমরা জানি যে পি ব্লক মৌল কত থেকে কত? আমরা জানি গ্রুপ 13 থেকে শুরু করে আমাদের এত হতে কত পর্যন্ত? গ্রুপ 18 পর্যন্ত। সো এখন আমরা এই পি ব্লক মৌলের গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত ইন্ডিভিজুয়ালি যেই গ্রুপগুলোতে কী কী মৌল আছে সেগুলো যেই বৈশিষ্ট্যগুলো আমাদের পরীক্ষার জন্য জানা লাগবে সেটা সম্পর্কে জানবো। তাহলে প্রথমে দেখো, প্রথমে আমরা কী সম্পর্কে জানবো? গ্রুপ 13 সম্পর্কে জানবো। সো গ্রুপ 13তে কী কী মৌল আছে এটা একটু আগে আমরা পড়ে আসলাম। সো এখান থেকে প্রথমে গ্রুপ 13 থেকে কী কী পড়তে হবে? প্রথমে যেটা পড়তে হবে যে গ্রুপ 13-র কিছু উভধর্মী অক্সাইড আছে, এই উভধর্মী অক্সাইডের নামগুলো মনে রাখতে হবে, কারণ প্রায় সময় দেখা যায় পরীক্ষায় আমাদের বিভিন্ন ধরনের উভধর্মী অক্সাইড তুলে দিয়ে বলে যে নিচের কোনটি উভধর্মী অক্সাইড, বা এমসিকিউতে ভেবে চলে আসে। এর জন্য আমাদের উভধর্মী অক্সাইড যেগুলো আছে সেগুলোর নামগুলো মনে রাখতে হবে। সো নর্মালি কিন্তু উভধর্মী অক্সাইডের নামগুলো মনে রাখাটাকে একটু কষ্টকর, কিন্তু যদি আমরা এই ছন্দটা মনে রাখতে পারি তাহলে এই ছন্দ দিয়ে যে কোনো ধরনের উভধর্মী অক্সাইড তোমাকে দেখ না কেন তুমি কিন্তু খুব সহজেই করতে পারো। কীভাবে? তো দেখো ছন্দটা কি? জানি তুমি ইন্ডিয়া গেলে সোনা বা স্বর্ণ পাবে আজ। জাস্ট এই লাইনটা যদি মনে রাখতে পারি তাহলে আমাদের উভধর্মী অক্সাইড যেগুলো আছে সেগুলো আমরা মনে রাখতে পারি। আবার বলতেছি দেখো, যে জানি তুমি ইন্ডিয়া গেলে সোনা বা স্বর্ণ পাবে আজ। তাহলে এখানে কি দেখো, জানি দ্বারা মনে রাখবা জিঙ্ক অক্সাইডকে বোঝায়, তুমি দ্বারা কাকে বোঝায়? আমাদের টাইটেনিয়াম ট্রাইঅক্সাইডকে বোঝায়, ইন্ডিয়া দ্বারা কাকে বোঝায়? ইন্ডিয়াম ট্রাইঅক্সাইডকে বোঝায়, গেলে দ্বারা কি বোঝায়? আমাদের গেলিয়াম ট্রাইঅক্সাইডকে বোঝায়, সোনা বা স্বর্ণ দ্বারা কাকে বোঝায়? আমাদের টিন ডাইঅক্সাইডকে বোঝায়, পাবে দ্বারা কাকে বোঝায়? আমাদের লেড মনোঅক্সাইড বা লেড ডাইঅক্সাইডকে, এবং আজ দ্বারা আমাদের অ্যালুমিনিয়াম অক্সাইডকে বোঝায়। তাহলে এই ছন্দটা যদি মনে রাখতে পারি তাহলে আমরা এইখানে এই যতগুলো আমাদের যৌগ আছে এই যৌগগুলো কী হবে? উভধর্মী অক্সাইড হবে। অর্থাৎ উভধর্মী অক্সাইডগুলো আমরা এই ছন্দ দ্বারা বা এই একটা লাইন দ্বারা মনে রাখতে পারবো। এখন যেটা সম্পর্কে জানবো, গ্রুপ 13-রই একটা আমাদের যেটা আছে বিএন সম্পর্কে। সো বিএনটাকে কি বলে? বিএনটাকে বলা হয় কি? বোরন নাইট্রেট। সো বোরন নাইট্রেট সম্পর্কে পড়তে হবে, কারণ বোরন নাইট্রেট সম্পর্কে আমাদের বইয়ে কয়েকটা ইনফরমেশন দেওয়া আছে।
তাহলে প্রথমে যেটা পড়তে হবে, এই বোরন নাইট্রেটটা কী থেকে তৈরি হয়, তাহলে কোথা থেকে তৈরি হয়? বোরন এবং নাইট্রোজেনকে যদি বিক্রিয়া করি কার উপস্থিতিতে, 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রভাবের উপস্থিতি যদি বিক্রিয়া করে তাহলে কী উৎপন্ন হবে? আমাদের বোরন নাইট্রেটটা উৎপন্ন হবে। তারপর যেটা পড়তে হবে, এই বোরন নাইট্রেটটা কীরকম পদার্থ, এটা মাঝে মধ্যে দিয়ে দেয়। তাহলে মনে রাখবো বোরন নাইট্রেটটা কী হয়? আমাদের অতি পিচ্ছিল পদার্থ, এটা একটু মনে রাখবো। তারপর কি পড়তে হবে, এই যে বোরন নাইট্রেটটা আছে এটার আকৃতিটা কীরকম? এটার আকৃতি সাধারণত কী হবে? আমাদের সর্বোজ আকার হবে বা গ্রাফাইট আকৃতির হবে। তারপর যেটা পড়তে হবে যে এখানে কী ধরনের সংকরণ ঘটে, তাহলে মনে রাখবো এখানে কী ধরনের সংকরণ ঘটে? sp2 সংকরণ ঘটে। সবার শেষে যেটা সম্পর্কে পড়তে হবে যে অজৈব গ্রাফাইটের একটা আকৃতি আছে, এই আকৃতিটা একটু মনে রাখতে হবে, কারণ মাঝে মধ্যে আমাদের দিয়ে দেয় যে অজৈব গ্রাফাইটের আকৃতি কোনটি, এমসিকিউতে দিয়ে দেয়, তখন কিন্তু আকৃতিটা এটা হবে। এবং তারপরে যেটা পড়বো যে নোটটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে আমাদের দিয়ে দেয় যে ডাইমার কীভাবে তৈরি হয়, আমাদের বইয়ে দেওয়া আছে যে ডাইমার কীভাবে তৈরি হয়। তাহলে মনে রাখবো যে যদি আমরা অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইডের 2 অণুকে যদি যুক্ত করি তাহলে কি তৈরি হয়? ডাইমার তৈরি হয়। সো ডাইমার যে কী থেকে তৈরি হচ্ছে সেটা মনে রাখতে হবে, কোথা থেকে? অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড যদি 2টি যদি আমরা যুক্ত করি তাহলে তৈরি হবে কি? আমাদের ডাইমার তৈরি হবে। গ্রুপ 14 সম্পর্কে, কেন 14 সম্পর্কে? কারণ গ্রুপ 14টা কিন্তু কিসের মধ্যে অবস্থা? পি ব্লক মৌলের ভিতরে অবস্থা। তাহলে গ্রুপ 14 থেকে কী কী পড়তে হবে? গ্রুপ 14 থেকে যে মৌলগুলো আছে সেইখান থেকে আমাদের যেটা পড়তে হবে, কার্বন সম্পর্কে পড়তে হবে, আর কি সম্পর্কে পড়তে হবে? আমাদের টিন সম্পর্কে পড়তে হবে এবং লেড সম্পর্কে পড়তে হবে, কারণ এই কয়েকটা মৌল সম্পর্কে আমাদের আলাদাভাবে বইয়ে আলোচনা করা হয়েছে। তাহলে প্রথমে যেটা সম্পর্কে পড়বো, কার্বন সম্পর্কে পড়বো। তো কার্বন থেকে প্রথমে যেটা পড়তে হবে আমাদের যে কার্বনের রূপভেদ কয়টি, তার মনে রাখবো কার্বনের 2টি রূপভেদ থাকতে পারে। একটা কি? একটা হলো হিরক বা ডায়মন্ড যেটাকে বলা হয়, আরেকটা কি? আমাদের গ্রাফাইট। তাহলে আমরা বলতেছি দেখো আমাদের গ্রুপ 14 ভিতরে কি আছে? কার্বন আছে। এই কার্বন কয়টা রূপে আমাদের প্রকৃতি থাকে? 2টা রূপে থাকে, একটা হলো হিরক বা ডায়মন্ড, আর একটা হলো গ্রাফাইট। সো আমাদের এখন পড়তে হবে হিরকের বৈশিষ্ট্যগুলো একটু পড়তে হবে, এই পাশে গ্রাফাইটের যে বৈশিষ্ট্যগুলো পড়তে হবে, কারণ প্রায় সময় আমাদের দেখা যায় এই বৈশিষ্ট্য থেকে কিন্তু এমসিকিউ কোশ্চেন চলে আসে, বা আমাদের খ নাম্বার যে অনুধাবনমূলক প্রশ্ন আসছে ওখানে কিন্তু এভাবে চলে আসতে পারে হিরক বা গ্রাফাইটের ভিতরে পার্থক্য তুলনা করো, তখন কিন্তু আমাদের অ্যান্সারটা করতে হবে। তাহলে প্রথমে যেটা পড়বো যে হিরক বা ডায়মন্ডের সংকরণ কত হয়? sp3, অপরদিকে গ্রাফাইটের সংকরণ কি হবে? sp2, এটা মনে রাখবো। তারপর যেটা মনে রাখতে হবে, হিরক বা ডায়মন্ডের আকৃতি এরকম চতুস্তলকীয়, অপরদিকে গ্রাফাইটের আকৃতি কেমন? সর্বভুজাকার। তারপর যেটা পড়তে হবে, হিরক বা ডায়মন্ডের আমাদের বিদ্যুৎ কি? অপরিবাহী, বা সে বিদ্যুৎ পরিবহন করে না, কিন্তু অপরদিকে গ্রাফাইট কি করে? বিদ্যুৎ পরিবহন করে। তার মানে তার এটার একটা উৎকৃষ্ট উদাহরণ হলো গ্রাফাইট বলতে কিন্তু আমরা নর্মালি বাসাবাড়িতে যে পেন্সিল দিয়ে আমরা যে লিখি, সেই পেন্সিলের ভিতরে যেটা থাকে সেই কালো কালারে, সেটা কিন্তু এক ধরনের গ্রাফাইট, অর্থাৎ তার ভিতরে কী প্রবাহিত হয়? বিদ্যুৎ প্রবাহিত হয়। তারপর যেটা পড়তে হবে যে হিরকের ক্ষেত্রে ইলেকট্রনগুলো লোকালাইজড, মানে, আর অপরদিকে গ্রাফাইটের ভিতরে ইলেকট্রনগুলো কি? ডিলোকালাইজড। সো ডিলোকালাইজডের কারণে কিন্তু সেখান থেকে কিন্তু ইলেকট্রনের প্রবাহ হইতে পারে, বা লোকালাইজ যেহেতু ফিক্সড, ইলেকট্রনগুলো যেহেতু ফিক্সড থাকে, অর্থাৎ এক জায়গা থেকে অন্য জায়গায় নড়তে পারে না, এর জন্য কিন্তু হিরক যেহেতু ইলেকট্রনগুলো লোকালাইজ থাকে, এর জন্য কিন্তু সে বিদ্যুৎ পরিবহন করতে পারে না। তারপর যেটা পড়তে হবে যে আমাদের হিরকের বা ডায়মন্ডের ক্ষেত্রে এর গলনাঙ্ক কত? এর গলনাঙ্কটা অনেক ইম্পর্টেন্ট, অনেকবার আমাদের প্রশ্ন বা পরীক্ষায় আমাদের মাঝে মধ্যে দিয়ে দিচ্ছে যে হিরক বা ডায়মন্ডের গলনাঙ্ক কত। তাহলে গলনাঙ্কটা মনে রাখবো কত? 3600 ডিগ্রি সেলসিয়াস। অপরদিকে গ্রাফাইটের গলনাঙ্ক মনে রাখবে, এর গলনাঙ্কটা কত? যে আমাদের 3730 ডিগ্রি সেলসিয়াস। তারপর যেটা পড়তে হবে যে রূপান্তর, অর্থাৎ হিরক বা ডায়মন্ডকে যদি আমরা গ্রাফাইটের রূপান্তর করতে চাই তাহলে তাপমাত্রাটা কত লাগবে? এটা খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবো যে 1000 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে তুমি যদি গ্রাফাইট থেকে হিরোকে আসতে যাও তাহলে তোমাকে তাপমাত্রা কত লাগবে? 1000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। তারপর যেটা সর্বশেষ যেটা পড়বো, এই যে কার্বনটা আছে, এই কার্বনটা শনাক্তকরণে কোন পদ্ধতি মনে রাখতে হয় বা কোন পদ্ধতি ব্যবহার করে, সেটা হলো লিবিক মেথড ব্যবহার করা হয়। এই মেথডের মাধ্যমে আমরা কী করতে পারি? এই যে কার্বন আছে কার্বনটা শনাক্ত করতে পারি। তারপরে গ্রুপ 14 থেকে যেটা পড়তে হবে, এই টিন সম্পর্কে পড়তে হবে। তাহলে টিন থেকে আমরা কী পড়বো? টিনের রূপভেদ হলো 3টি। তাহলে দেখো আবার বলতেছি যে কার্বনের রূপভেদ কয়টি? 2টি, কিন্তু টিনের রূপভেদ হলো 3টি। 3টি কী কী সেটা পড়তে হবে। একটা হলো কি? যে আলফা টিন, একটা হলো আমাদের বিটা টিন, একটা হলো কি? গামা টিন। তো এখান থেকে কী কী পড়তে হবে? যে এই যে আলফা টিনটা আছে, এই আলফা টিনের রঙটা কীরকম, এই রঙটা মাঝে মধ্যে দিতে, তার মনে রাখবে এই রঙ কি? ধূসর। অপরদিকে বিটা টিনের রঙটা কি? সাদা। তাহলে এখান থেকে আরেকটা জিনিস পড়তে হবে, যদি তুমি আলফা টিন থেকে বিটা টিনে যেতে চাও তাহলে তাপমাত্রাটা কত লাগবে মনে রাখতে হবে, কত এটার থেকে এটা রূপান্তর করতে।
আমাদের কত লাগবে 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। একইভাবে তুমি যদি কি করো যে বিটাটিন বা যেটা সাদা কালারের সেটা থেকে যদি তুমি গামাতে যেতে যাও তাহলে তাপমাত্রাটা কত লাগবে 161 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রাগুলো মনে রাখতে হবে। তারপরে যেটা সম্পর্কে পড়বো গ্রুপ 14তে আমরা লেড সম্পর্কে পড়বো। স্যার লেড থেকে কী কী পড়তে হবে? স্যার লেড থেকে যেটা পড়তে হবে যে লেড কয় প্রকার, সাধারণত লেড কয় প্রকার হয়? 3 প্রকার হয়। 3 প্রকার কী কী? একটা হলো কালো লেড যেটাকে বলা হয় ব্ল্যাক লেড, আর একটা হলো লাল লেড যেটাকে বলে রেড লেড। সো এটার সংকেতটা একটু মনে রাখবে, কারণ সংকেতটা আমাদের প্রায় সময় দিয়ে দেয় যে আমাদের সেটা কি Pb3O3। আবার যেটা পড়তে হবে সাদা লেড, সেই সাদা লেডের যে সংকেতটা মনে রাখতে হবে, এটা আমাদের কি লেড কার্বনেট এবং লেড হাইড্রোক্সাইড মিলে আমাদের কি তৈরি করে? সাদা লেড তৈরি করে। তবে সবার শেষে যেটা পড়তে হবে আমাদের এখান থেকে যে আমাদের এই যে এইটা পড়তে হবে যে কার্বন ডাইঅক্সাইডের সাথে যদি আমরা কি করি সিলিকন ডাইঅক্সাইডের যে পার্থক্য, এই পার্থক্যটা পড়তে হবে। কারণ মাঝে মধ্যে আমাদের পার্থক্য বা এইখান থেকে বৈশিষ্ট্য দিয়ে দেয়। কী কী পড়তে হবে? যে কার্বন ডাইঅক্সাইড সাধারণত কি গ্যাস, অপরদিকে আমাদের যে সিলিকন ডাইঅক্সাইড বা সিলিকা সেটা কি আমাদের কঠিন, এটা মনে রাখবো। আবার কার্বন ডাইঅক্সাইড কি? এটা হলো সরল রৈখিক আকৃতির, অপরদিকে আমাদের সিলিকাটা কি ওর আকৃতির? পলিমার আকৃতির। তারপর অপরদিকে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা কি? এর গলনাঙ্ক হলো -56 ডিগ্রি সেলসিয়াস, অপরদিকে আমাদের সিলিকার গলনাঙ্ক কত? 1610 ডিগ্রি সেলসিয়াস। আবার আরেকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা মনে রাখবো যে আমাদের কার্বন ডাইঅক্সাইডটা আমাদের কার্বন টেট্রাক্লোরাইডের আর্দ্র বিশ্লেষণিত হয় না, অর্থাৎ সেখানে বিশ্লেষিত হয় না। অপরদিকে সিলিকাতে কি হয়? কার্বন টেট্রাক্লোরাইডের ভিতরে আমাদের কার্বন টেট্রাক্লোরাইডের ভিতরে আর্দ্র বিশ্লেষিত হয় কি? সিলিকা। সো এই দুইটা পার্থক্যগুলো একটু মনে রাখবো, কারণ মাঝে মধ্যে আমাদের এই পার্থক্যটাও দিয়ে দেয়। তাহলে এখানে আমরা কী কী সম্পর্কে জানলাম? গ্রুপ 13 সম্পর্কে জানলাম, গ্রুপ 14 সম্পর্কে জানলাম। এরপরে আমরা বাকি যে গ্রুপগুলো আছে পি ব্লক মৌলের জন্য সেগুলো সম্পর্কে জানবো। সো এখন আমরা আলোচনা করব গ্রুপ 15 নিয়ে। সো গ্রুপ 15 বা গ্রুপ 15তে আমাদের কী কী মৌল আছে? আমরা জানি কী কী আছে, যে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। সো এই গ্রুপ 15তে যে মৌলগুলো আছে এই মৌলগুলোর কিন্তু আলাদা আলাদাভাবে যে বৈশিষ্ট্যগুলো আছে এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের জানতে হবে, কারণ প্রায় সময় এই বৈশিষ্ট্যগুলো থেকে কিন্তু আমাদের বোর্ড পরীক্ষা যেমন কোশ্চেন আসে একইভাবে অ্যাডমিশন টেস্টে কিন্তু কোশ্চেনগুলো চলে আসে। তাহলে সর্বপ্রথম আমরা গ্রুপ 15 থেকে যেটা পড়বো যে আমরা জানি গ্রুপ 15তে কী আছে? নাইট্রোজেন আর ফসফরাস আছে। এই নাইট্রোজেন আর ফসফরাস কি? অধাতু, এটা মনে রাখবো। আর কি মনে রাখবো? যে আমাদের আর্সেনিক এবং অ্যান্টিমনি এই দুটো কি হবে? অপধাতু বা উপধাতু হবে। আর আরেকটা যেটা মনে রাখবো যেটা খুবই গুরুত্বপূর্ণ এইটা যে বিসমাথটা কি? বিসমাথটা কিন্তু ধাতু এবং সাথে কিন্তু তেজস্ক্রিয় পদার্থ। দেখো সাধারণত কিন্তু আমরা জানি যে নর্মালি কিন্তু আমরা ধাতুর ক্ষেত্রে আমরা সাধারণত উচ্চারণের ক্ষেত্রে যদি আম থাকে তাহলে আমরা ধাতু হিসেবে ধরি, কিন্তু বিসমাথের শেষে কিন্তু আম নাই, তবুও কিন্তু এটা কী হবে? ধাতু। কেন? কারণ এটা ধাতুর যে ধরনের বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করে এবং পাশাপাশি সে তেজস্ক্রিয়তার ধর্ম প্রদর্শন করে। এর জন্য বিসমাথটা ধাতু এবং সাথে তেজস্ক্রিয়, এটা মনে রাখবো। তারপর আমরা এখান থেকে যেটা পড়বো আমরা এখানকার যে গ্রুপ 15 যে নাইট্রোজেন আছে এই নাইট্রোজেনের কিছু বৈশিষ্ট্য সম্পর্কে জানবো। তাহলে নাইট্রোজেনের কী কী সম্পর্কে জানতে হবে? যে নাইট্রোজেনের রূপভেদ কয়টি, অর্থাৎ নাইট্রোজেন কয়টা রূপে পাওয়া যায়? নাইট্রোজেন কয়টা রূপে পাওয়া যায়? 2টা রূপে। সো 2টা রূপ কী কী? এই 2টা রূপ পড়তে হবে। কী কী? যে এক নম্বরটা হলো যে আলফা নাইট্রোজেন যেটাকে বলা হয় কিউবিক ক্লাস, এবং আরেকটা কি আমাদের বিটা নাইট্রোজেন। বিটা নাইট্রোজেনের অপর নাম হলো হেক্সাগোনাল ক্লাস। সো এই দুইটা রূপভেদ সম্পর্কে জানতে হবে। তারপর আমরা কি সম্পর্কে জানবো? তারপর আমরা ফসফরাস যে আছে ফসফরাসের রূপভেদ সম্পর্কে জানবো। তাহলে মনে রাখবো যে ফসফরাস কয়টা রূপে পাওয়া যায়? আমাদের 3টা রূপে পাওয়া যায়। 3টা রূপে কি কি? সেই 3টা রূপভেদগুলো জানতে হবে। কি কি? একটা হলো শ্বেত ফসফরাস বা যেটাকে বলা সাদা ফসফরাস, আরেকটা হলো লাল ফসফরাস, আরেকটা কি আমাদের কালো ফসফরাস। সো এখান থেকে আরেকটা ক্লু পড়তে হবে যে শ্বেত ফসফরাসকে প্রকাশ করা হয় P4 দ্বারা। এই P4টা কিন্তু সাধারণত কি হয়? চতুস্তলীয় আকৃতি হয়। আর লাল ফসফরাসকে প্রকাশ করা হয় PN দ্বারা। সো কোশ্চেনটা যে এরকম চলে আসে যে শ্বেত ফসফরাস থেকে লাল ফসফরাসে যাওয়ার জন্য তুমি কি কি করবা? তাহলে শ্বেত ফসফরাস থেকে বা সাদা ফসফরাস থেকে যদি লাল ফসফরাসে যেতে চাও তাহলে তোমাকে প্রবাহক হিসেবে ব্যবহার করতে হবে আয়োডিন এবং তাপমাত্রা রাখতে হবে 250 ডিগ্রি সেলসিয়াস। আবার একইভাবে কখনো যদি লাল ফসফরাস থেকে তোমাকে কোথায় যেতে বলে? সাদা ফসফরাস বা শ্বেত ফসফরাসে যাইতে বলে, তাহলে তোমাকে কী নিতে হবে? প্রবাহক হিসেবে নিতে হবে নাইট্রোজেন অথবা কার্বন ডাইঅক্সাইড, এবং তাপমাত্রা কত নিতে হবে? 550 ডিগ্রি সেলসিয়াস। যদি এই তাপমাত্রা নেই তাহলে লাল ফসফরাস থেকে আমরা কী পাবো? শ্বেত ফসফরাস পাবো। সো এটা থেকে এটা যাওয়া যেভাবে যাবো সেটা মনে রাখতে হবে। একইভাবে লাল ফসফরাস থেকে শ্বেত ফসফরাসে আসার জন্য যে প্রভাবগুলো আছে এই প্রভাবগুলো মনে রাখতে হবে। তারপরে আমরা কী সম্পর্কে জানবো? তারপর আমরা আর্সেনিক, গ্রুপ 15 যে আর্সেনিক আছে আর্সেনিকের আমরা রূপভেদ সম্পর্কে জানতে হবে। তাহলে মনে রাখবো যে আর্সেনিকের রূপভেদ কয়টি? আর্সেনিকের রূপভেদ কয়টি? 3টি কী কী? সেই 3টি পড়তে হবে। কী কী? একটা হলো ধূসর আর্সেনিক, একটা হলো হলুদ আর্সেনিক, আর একটা হলো কালো আর্সেনিক। এই 3টা হলো আর্সেনিকের রূপভেদ।
তারপরে যেটা সম্পর্কে জানবো আমরা কি সম্পর্কে জানবো, গ্রুপ 15 অ্যান্টিমনি সম্পর্কে জানবো। অ্যান্টিমনি থেকে কি কি পড়তে হবে, এর যে রূপভেদ আছে তিনটি, এই তিনটি রূপভেদ জানতে হবে। কি কি তিনটি রূপভেদ, একটা হলো ধাতব অ্যান্টিমনি, একটা হলো আলফা অ্যান্টিমনি, আর একটা হলো বিস্ফোরক অ্যান্টিমনি। তাহলে তোমাদের এই যে আমাদের যে এখানে আমরা কী কী বললাম, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এর যে রূপভেদগুলো আছে এই রূপভেদগুলো কিন্তু অবশ্যই কষ্ট করে হলে মনে রাখতে হবে, কারণ পরীক্ষার সময় প্রায়ই আমাদের রূপভেদগুলো দিয়ে দেয়। তারপর যেটা সম্পর্কে জানবো, এই যে গ্রুপ 15 আছে, গ্রুপ 15 যে মৌলগুলো, গ্রুপ 15 যে আমাদের মৌলগুলো আছে, এই মৌলগুলো দ্বারা যে যে যৌগগুলো গঠিত হয় তার কিছু বৈশিষ্ট্য আছে, বইয়ে উল্লেখ করা আছে, সেই বৈশিষ্ট্যগুলো পড়তে হবে। তাহলে বৈশিষ্ট্যগুলো কী কী, এক নম্বর যেটা সম্পর্কে পড়বো N2O। সো N2Oর এখানে নাইট্রোজেনটা কি কার কোন গ্রুপের, 15 নম্বর গ্রুপের। তাহলে এই নাইট্রোজেন যারা যেহেতু এই যৌগটা গঠিত হয়েছে সেটা যেহেতু গ্রুপ 15 একটা অংশ, এর জন্য N2O এটাকে বলা নাইট্রাস অক্সাইড। এই নাইট্রাস অক্সাইডের কিছু বৈশিষ্ট্য পড়তে হবে। কী কী বৈশিষ্ট্য, এক নম্বর যেটা বৈশিষ্ট্য পড়তে হবে যে নাইট্রাস অক্সাইডটা নিরপেক্ষ বর্ণহীন গ্যাস এবং এর স্ফুটনাঙ্ক কত, -88.5 ডিগ্রি সেলসিয়াস। সো এটা মনে রাখতে হবে। তারপর যেটা সম্পর্কে জানবো সেটা হলো NO। NOটা বলতে কি বোঝায়, NO মানে হলো নাইট্রোজেন মনোঅক্সাইড। সো এখান থেকে যেটা পড়তে হবে, এটার কি পড়তে হবে, এটাও হলো কি নিরপেক্ষ বর্ণহীন গ্যাস এবং এর স্ফুটনাঙ্ক কিন্তু আলাদা। স্ফুটনাঙ্কটা কত আমাদের, -151.8 ডিগ্রি সেলসিয়াস বা 8 ডিগ্রি সেলসিয়াস। তারপর যেটা সম্পর্কে পড়তে হবে N2O3। সো এটাকে বলা হয় কি ডাই নাইট্রোজেন ট্রাই অক্সাইড। সো এটার ক্ষেত্রে আমাদের কী কী পড়তে হবে, যেটা পড়তে হবে এটা হলো অম্লধর্মী গ্যাস। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সুপার ডুপার বাম্পার ইম্পর্টেন্ট, কারণ এটা অনেকবার আমাদের এমসিকিউতে আসছে যে N2O3 এটা কীরকম গ্যাস, এটা ক্ষারধর্মী না অম্লধর্মী। তাহলে মনে রাখবে এটা কি অম্লধর্মী গ্যাস। এবং এর যে আমাদের আছে এটা যদি -3 ডিগ্রি সেলসিয়াস, এটা কোন রং দেখায়, এটা মনে রাখবে এটা হলো নীল রং দেখায়। এটা অনেকবার আমাদের পরীক্ষা চলে আসছে, এটা একটু মনে রাখতে হবে। তারপর যেটা সম্পর্কে জানবো সেটা কি N2O4। সো N2O4 বা NO2। সো N2O4 কে বলা হয় ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, আর NO2 দ্বারা প্রকাশ করে নাইট্রোজেন ডাইঅক্সাইড। সো এই দুটা কিন্তু অম্লধর্মী এবং পাশাপাশি বাদামি। সো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকবার আমাদের দিয়ে দিছে যে NO2 এটা রং কিরকম, তাহলে মনে রাখবো কি বাদামি। বা প্রশ্ন এভাবে দিতে পারে N2O4 এটার রং কি, এটা হলো বাদামি। আবার এভাবে আসতে পারে NO2 এটা কোন ধর্মী, এটা মনে রাখবে এটা কি অম্লধর্মী। অর্থাৎ অম্লধর্মী মানে এটা অ্যাসিডের ধর্ম প্রকাশ করে। তারপরে যেটা সম্পর্কে জানবো সেটা কি N2O5। সো N2O5 কে দ্বারা এর নাম কি, এটা হলো ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড। সো এটার যেটা পড়তে হবে এটা কোন ধরনের পদার্থ, তাহলে মনে রাখবো এটা বর্ণহীন কঠিন পদার্থ। দেখো বাদ বাকি সবগুলো কিন্তু ম্যাক্সিমাম আমাদের গ্যাস ছিল, বাট শুধুমাত্র N2O5 এটা কী হবে বর্ণহীন, আমাদের কী হবে কঠিন পদার্থ। এটা অবশ্যই মনে রাখতে হবে। তারপরে যেটা সম্পর্কে পড়বো সেটা হলো P2O5। P2O5 এর দেখো পিটা কিন্তু কোন গ্রুপে, 15 নম্বর গ্রুপে আমাদের ফসফরাস আছে। যেহেতু 15 নম্বর গ্রুপে ফসফরাস আছে তাহলে এটাও এক ধরনের আমাদের গ্রুপ 15-এর একটা অংশ। সো এটা সম্পর্কে কী কী পড়বো, যে P2O5 কে বলা হয় ফসফরাস পেন্টাঅক্সাইড। এটার সাথে যদি কখনো আমাদের এক অণু পানি যুক্ত হয় তাহলে উৎপন্ন হবে কি HPO3। যদি 2 অণু পানি যুক্ত হয় তাহলে তৈরি হবে কি H4P2O7। আবার যদি 3 অণু পানি যুক্ত হয় তাহলে সেটাকে উৎপন্ন হবে H3PO4। তাহলে এখন কথা হলো যে এইখানে যে আমাদের HPO3 আছে এটার নাম কি। সো এটার নামকরণের নিয়মটা কিন্তু আমি শিখাইছিলাম এর আগের ভিডিওতে, কি যে আমাদের কী করতে হবে, এটা যেহেতু একটা অক্সো অ্যাসিড, কীভাবে চিনলাম এটা একটা অক্সো অ্যাসিড, যেহেতু প্রথমে হাইড্রোজেন আছে এবং শেষে অক্সিজেন আছে তাই এটা একটা অক্সো অ্যাসিড। অক্সো অ্যাসিডের ক্ষেত্রে নামকরণের নিয়মটা হলো আমাদের কেন্দ্রীয় যে মৌলটা আছে, কেন্দ্রীয় মৌল কি আছে, ফসফরাস আছে। ফসফরাসের আমাদের জারণ মানটা বের করতে হবে। এর জারণ মানটা কত হবে, দেখো হাইড্রোজেনের কত +1, যেহেতু ফসফরাস বের করে x, আর অক্সিজেনের কত -2 গুণন কত 3, এটা সমান 0। তাহলে এখান থেকে যদি হিসাব করি তাহলে x এর মান কত বের হবে +5। আর আমরা জানি যে কেন্দ্রীয় মূল্যে যার মান যদি হয় +5 তাহলে শেষে যুক্ত করতে হয় ইক। এর জন্য আমরা কি নিব, এই যে কেন্দ্রীয় মূল্যের শব্দমূল নিব ফসফর, তার সাথে ইক, তাহলে হবে ফসফরিক, শেষে যুক্ত করবো অ্যাসিড। এখন তোমাদের মনে যেটা কোশ্চেন যে ভাইয়া এখানে মেটা কেন লিখলাম, বা এখানে পাইরো কেন লিখলাম, বা এখানে কেন অর্থ লিখলাম, তাহলে মনে রাখবো কখনো যদি ফসফরাস পেন্টাঅক্সাইডের সাথে যদি এক অণু, মনে রাখবা এক অণু যদি পানি যুক্ত হয় তাহলে লিখতে হবে মেটা, 2 অণু যদি পানি যুক্ত হয় তাহলে লিখতে হয় পাইরো, যদি 3 অণু পানি যুক্ত হয় তাহলে লিখতে হয় অর্থ। এটা মনে রাখবো। তাহলে দেখো আমাদের যেহেতু ফসফরাস পেন্টাঅক্সাইডের সাথে আমাদের এক অণু পানি যুক্ত হয়েছে এবং যুক্ত হয়ে 2 অণু আমাদের কি উৎপন্ন হয়েছে, ফসফরিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। তো যেহেতু এক অণু উৎপন্ন হয়েছে যুক্ত হয়েছে পানি, এর জন্য সামনে লিখবো মেটা, আর এটার নাম হলো ফসফরিক অ্যাসিড। তারপরেরটা দেখো, তারপরেরটার ক্ষেত্রে যদি আমরা কেন্দ্রীয় মূল্যের জারণ মানটা বের করি এটার, তাহলে আমাদের কত হয় দেখো, এখানে যদি কেন্দ্রীয় মূল্যের জারণ মানটা বের করি কীভাবে, হাইড্রোজেন কয়টা, হাইড্রোজেনের কত আমরা +1, হাইড্রোজেন কয়টা আছে 4টা আছে,
তারপর আমরা কার বের করবো, ফসফরাসের কেন্দ্রীয় মৌলের জারণ মান বের করবো। তাহলে ফসফরাসের আমরা কত ধরবো, এক্স ধরবো, যেহেতু দুইটা আছে তাহলে কি হবে 2x প্লাস অক্সিজেনের কত আমরা জানি -2 অক্সিজেন কয়টা আছে 7টা, এই সম্পূর্ণটুকু কত ধরবো 0। তাহলে এখান থেকে যদি এক্স এর মানটা বের করি, এই এক্স এর মান কত আসবে +5। যেহেতু এখানে +5 আসে তাহলে এটার ক্ষেত্রেও কি হবে আমাদের ফসফরিক অ্যাসিড, কিন্তু যেহেতু এটা 2 অণু উৎপন্ন যুক্ত হয়েছে পানি, তাই এখানে আমাদের যুক্ত করতে হবে কি পাইরো। যদি 2 অণু যদি পানি যুক্ত হয় তাহলে কি মনে রাখতে হবে, কি লিখতে হবে পাইরো। তারপর দেখো এটার ক্ষেত্রে যদি আমরা কেন্দ্রীয় মৌলের জারণ মানটি বের করি, এটারও দেখবে যে কত আসবে +5। যেহেতু +5 আসছে তাহলে এটা হবে কি ফসফরিক অ্যাসিড, কিন্তু এখানে যদি 3 অণু পানি যুক্ত হয়েছে এই জন্য এটাকে বলা হবে অর্থ। তাহলে মনে রাখবে এটার নাম কি হবে, অর্থ ফসফরিক অ্যাসিড। সাধারণত আবার কিছু কিছু নামকরণের ক্ষেত্রে এই অর্থটা উজ্জ্ব রাখে, অর্থাৎ অর্থটা লেখে না, শুধুমাত্র ফসফরিক অ্যাসিড লেখে। তাহলে শুধুমাত্র যদি ফসফরিক থাকে তাহলে আমরা লিখবো H3PO4, অর্থাৎ সাধারণত আমাদের অর্থটা উজ্জ্ব রাখা হয়। সো এই হলো আমাদের কি, যে ফসফরাস পেন্টাঅক্সাইডের সাথে যদি এক অণু পানি উৎপন্ন হয় তাহলে নাম হবে মেটা, সামনে যুক্ত হবে মেটা, 2 অণু হলে কি উৎপন্ন হবে পাইরো, এবং 3 অণু পানি যুক্ত হলে কি হবে অর্থ। এটা একটু মনে রাখতে হবে। তারপরে সর্বশেষ যেটা সম্পর্কে জানবো, যে ক্ষার ধর্ম সম্পর্কে জানবো। অর্থাৎ আমাদের যে এই যে আমাদের গ্রুপ 15 যে আমাদের মৌলগুলো আছে, এগুলো নিয়ে যে যৌগগুলো গঠিত হয় সেখানে একটা ক্ষার ধর্ম একটা বৈশিষ্ট্য আছে। এই লাইনটা একটু মনে রাখবো, কারণ আমাদের বইয়ে এই লাইনটা সম্পর্কে উল্লেখ করা আছে। এখানে কি কি মনে রাখবো, যে সাধারণত ক্ষার ধর্মের ক্ষেত্রে অ্যামোনিয়ার ক্ষার ধর্ম ফসফিনের থেকে বেশি, আবার আর্সেনিক থেকে বেশি। অর্থাৎ কার বেশি, তাহলে অ্যামোনিয়ার যে ক্ষার ধর্ম কার থেকে বেশি, ফসফিনের থেকে বেশি। আবার আর্সেনিক থেকে কার বেশি, আমাদের ক্ষার ধর্ম বেশি, ফসফিন বা অ্যামোনিয়ার ক্ষার ধর্মটা বেশি। এই লাইনটা মনে রাখতে হবে। তারপর যেটা সম্পর্কে পড়তে হবে আমাদের ব্যবহার সম্পর্কে পড়তে হবে। অর্থাৎ এই যে গ্রুপ 15টা আছে, এই গ্রুপ 15 যে আমাদের মৌলগুলো আছে এগুলোর ব্যবহারটা কোনটা কোথায় আছে এটা অবশ্যই পড়তে হবে, কারণ পরীক্ষায় কিন্তু এই ব্যবহার থেকে আমাদের খ নাম্বার বা এমসিকিউ কোশ্চেন চলে আসে। তাহলে এখান থেকে যেটা পড়তে হবে, সর্বপ্রথম আমরা জানি সর্বপ্রথম এখানে কি আছে, নাইট্রোজেন আছে। সো নাইট্রোজেনের ব্যবহারটা কোথায়, যে আগুন নিয়ন্ত্রণ এবং শোষণ ক্রিয়া নিয়ন্ত্রণে আমাদের কি ব্যবহার করা হয়, নাইট্রোজেন ব্যবহার করা। এভাবে এমসিকিউ চলে আসছে পরীক্ষায়, যে আগুন নিয়ন্ত্রণে কোন মৌল ব্যবহার করা হয়, তাহলে মনে রাখবো যে নাইট্রোজেন ব্যবহার করা হয়। তারপরে যেটা সম্পর্কে জানবো, যে আমাদের এই যেখানে আছে কি ফসফরাস, এটাও কিন্তু গ্রুপ 15 একটা অংশ। তাহলে ফসফরাসটা কোথায় ব্যবহার করা হয়, দেখো অস্থিহারের 60% হলো আমাদের ক্যালসিয়াম ফসফেট। তাহলে এই যে ক্যালসিয়াম এবং এই যে ফসফেট, এখানে কিন্তু পি আছে, এই পিটা কার অংশ, এটা হলো গ্রুপ 15 একটা মৌল। এর জন্য বলতে পারি এই যে আমাদের ক্যালসিয়াম ফসফেট, এটা কিন্তু আমাদের শরীরে মানবদের প্রায় কত পার্সেন্ট, 60% আছে। অর্থাৎ এই যে গ্রুপ 15 যদি ফসফরাস না থাকতো তাহলে কিন্তু অস্থিহারের আমাদের ক্যালসিয়াম ফসফেটটা তৈরি হতে পারতো না। তারপর আমাদের বিভিন্ন ধরনের আকরিক সম্পর্কে জানতে হবে। অর্থাৎ গ্রুপ 15 ভিতরে কিন্তু এই মৌলগুলো থেকে বিভিন্ন ধরনের আকরিক তৈরি হয়। সো এই আকরিকগুলো পড়তে হবে। কী কী পড়তে হবে, যে 1 নাম্বার যে আকরিক সেটাকে বলা হবে কি, এটাকে আমরা জানি ক্যালসিয়াম ফসফেট, কিন্তু আকরিক আকারে এটাকে বলা হয় ফসফোরাইট। তারপর দেখো আমাদের কি আছে, যে ক্যালসিয়াম ক্লোরাইড এবং 3 অণু যদি আমাদের ক্যালসিয়াম ফসফেট থাকে সেটাকে বলা হবে কি কোর অ্যাপাটাইট, এটাও এক ধরনের আকরিক। তারপর যেটা সম্পর্কে জানতে হবে, এটাকে বলা হয় কি 4 অ্যাপাটাইট। সো এইটাও আমাদের 4 অ্যাপাটাইটটার ক্ষেত্রে দেখো এখানে আমাদের কি আছে, আমাদের এইখানে এটার ক্ষেত্রে আমাদের দেখো, এটার ক্ষেত্রে আমাদের যেটা আমাদের উৎপন্ন হচ্ছে সেটাও এক ধরনের আকরিক। তারপরে সেটা যেটা সম্পর্কে করবো, যে NH3। সো NH3 এখানে কিন্তু আমাদের কি আছে, নাইট্রোজেন আছে। সো নাইট্রোজেনটা কার অংশ, গ্রুপ 15 একটা অংশ। এর জন্য আমরা বলতে পারি যে NH3 কোথায় কোথায় ব্যবহার করা, এটা একটু মনে রাখতে হবে। এটা কোথায় কোথায় ব্যবহার করা হয়, ক্ষারক হিসেবে ব্যবহার করা হয়, বিজারক হিসেবে ব্যবহার করা হয়, এবং জটিল যুগের লিগেন্ড হিসেবে কিন্তু আমাদের এই অ্যামোনিয়াটা ব্যবহার করা হয়। তাহলে এই যে ইনফরমেশনগুলো তোমাদের পড়াইলাম গ্রুপ 15, এই ইনফরমেশনগুলো অবশ্যই তোমাকে একটু ভালো করে মনে রাখতে হবে, কারণ এই ইনফরমেশনগুলো থেকেই আমাদের বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে কোশ্চেন চলে আসে, মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেন চলে আসে। একইভাবে আমাদের যে বোর্ড পরীক্ষা আছে, বোর্ড পরীক্ষায় এমসিকিউতে একইভাবে আমাদের সৃজনশীল কোশ্চেনে কিন্তু এই জায়গা থেকে কোশ্চেনগুলো দিয়ে দেয়। তো অবশ্যই আমরা কষ্ট করে হলেও এই ইনফরমেশনগুলো ভালোভাবে রপ্ত করে রাখবো। এখন আমরা যেটা সম্পর্কে পড়বো সেটা হলো গ্রুপ 16। সো গ্রুপ 16টাকে কি বলা হয়, গ্রুপ 16কে বলা হয় চ্যালকোজেন। সো চ্যালকোজেন মানে হলো আকরিক উৎপাদনকারী। সো গ্রুপ 16তে আমাদের কোন কোন মৌল আছে, গ্রুপ 16তে যেগুলো আছে আমরা পড়ে আসছি, অক্সিজেন, সালফার, তারপর কি আমাদের সেলেনিয়াম, টেলোরিয়াম এবং পোলোনিয়াম। সো এই যে আমাদের গ্রুপ 16 যে মৌলগুলো আছে, এই গ্রুপ 16 মৌলগুলো ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটার কী কী ধরনের বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব ভালোভাবে পড়তে হবে। তাহলে সর্বপ্রথম যেটা সম্পর্কে জানবো সেটা হলো যে আমাদের গ্রুপ 16 ভিতরে চ্যালকোজেন মৌল কোনগুলো। তাহলে মনে রাখবো চ্যালকোজেন মানে কি, আকরিক উৎপাদনকারী। চ্যালকোজেন মৌল তাহলে কোনটা, আমাদের অক্সিজেন, সালফার, সেলেনিয়াম এবং টেলোরিয়াম। সো এই 4টা আমাদের কি হবে, চ্যালকোজেন মৌল হবে। আবার যদি বলা হয় তেজস্ক্রিয় মৌল কোনটি, তাহলে কি বলবো, তেজস্ক্রিয় মৌল হলো আমাদের পোলোনিয়াম। তাহলে এটা হলো আমাদের তেজস্ক্রিয় মৌল। তারপর যেটা সম্পর্কে পড়তে হবে, যে আমাদের এই যে গ্রুপ 16 আছে, গ্রুপ 16 সর্বপ্রথম মৌলটা কি, অক্সিজেন। সো অক্সিজেন
কয়টা রূপে আমাদের পরিবেশে থাকে সেটা অবশ্যই পড়তে হবে। তাহলে মনে রাখবো অক্সিজেন কয়টা রূপে থাকে, অক্সিজেন দুইটা রূপে থাকে। দুইটা কি কি, একটা হলো O2 আকারে এবং O3 আকারে। সো O2 কে আমরা তো নর্মালি অক্সিজেন হিসেবে জানি এবং O3 কে কি বলা হয়, O3 কে বলা হয় ওজোন বলা হয়। তাহলে মনে রাখবো যে অক্সিজেন O3 আকারেও থাকতে পারে। এই ওজোনটা কোথায় থাকে, আমাদের পৃথিবীটাকে বেষ্টন করে অবস্থিত। তারপর যেটা সম্পর্কে পড়বো, এই যে ফসফরাস যে আছে গ্রুপ 16, এই ফসফরাস কয়টা রূপে আকারে থাকে সেটা পড়তে হবে। মনে রাখতে হবে যে ফসফরাস মোটে কিন্তু 6 রূপে আমাদের প্রকৃতিতে থাকতে পারে। যে 6 রূপের ভিতরে দেখো যে দানাদার সালফার এই হিসাবে কি কি থাকে, যে আলফা সালফারকে বলে রোম্বিক সালফার, এবং 2 নম্বরটা হলো যে বিটা সালফার, সেটাকে বলে মোনোক্লিনিক সালফার। সো এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমার মাঝে মধ্যে এইভাবে কোশ্চেনটা দিয়ে দেয় যে রোম্বিক সালফার কাকে বলে, তাহলে মনে রাখবো রোম্বিক সালফার কোনটা, আলফা সালফার। আবার যদি বলে দেয় যে মোনোক্লিনিক সালফার কাকে বলে, তাহলে সেটাকে বলবো যে বিটা সালফারটাকে বলা হবে মোনোক্লিনিক সালফার। সো আবার সালফারকে যদি আবার অদানাদার আকারে যদি ভাগ করা হয়, তাহলে সেটা আবার কয় ভাগে ভাগ করা যাবে, 2 ভাগে। কি কি, এটা হলো গামা সালফারকে বলা হয় কি প্লাস্টিক সালফার, এটা গুরুত্বপূর্ণ। আবার পড়তে হবে যে কি ডেল্টা সালফারকে বলা হয় কি দুগ্ধ সালফার। সো এই দুইটা পড়বো। তারপরে শেষে আমাদের কি আসার একটা তরল সালফার। সো তরল সালফার আবার কয় প্রকার, 2 প্রকার। একটা কি, একটা হলো আমাদের ল্যামডা সালফার, আর একটা হলো আমাদের মিউ সালফার। তাহলে দেখো যে সালফারের রূপভেদ টোটাল কয়টা হলো, 6টা। এইখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, তাহলে টোটাল রূপভেদ কয়টা, 6টা। কিন্তু আবার সালফারকে আবার কয় ভাগে ভাগ করা গেছে, 3 ভাগে। একটা হলো দানাদার সালফার, একটা হলো অদানাদার সালফার, একটা হলো তরল সালফার। সো এই তিনটাতে তিনটা করে আছে, টোটাল 6টা। এই 6টাই হলো সালফারের রূপভেদ। তাহলে মনে রাখবো সালফারের রূপভেদ কয়টি, 6টি। তারপরে সর্বশেষে আমরা পড়বো কি, এই যে সালফার যে আছে, সালফারের আমাদের ব্যবহারটা পড়তে হবে, কারণ এই ব্যবহারটাই মাঝে মধ্যে আমাদের পরীক্ষা কিন্তু দিয়ে দেয়। তাহলে ব্যবহারটা কি কি, যে SO2 এটাকে কি হবে, সালফার ডাইঅক্সাইড। সো সালফার ডাইঅক্সাইড কি কি হিসেবে ব্যবহার করা হয়, অম্ল বা অ্যাসিড আকারে ব্যবহার করা হয়, জারক হিসেবে ব্যবহার করা হয়, বিজারক হিসেবে ব্যবহার করা হয় এবং বিরঞ্জক হিসেবে ব্যবহার করা হয়। তারপর যেটা সম্পর্কে পড়তে হবে যে H2S, এটাকে বলা হাইড্রোজেন সালফাইড। সো এটা কি কি হিসেবে ব্যবহার করা হয়, অম্ল হিসেবে ব্যবহার করা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আমাদের পরীক্ষা আসছে। এটা কী হিসেবে ব্যবহার করা হয়, এসিড হিসেবে, অম্ল হিসেবে ব্যবহার করা হয়, বিজারক হিসেবে ব্যবহার করা এবং বিকারক হিসেবে ব্যবহার করা। এবং সর্বশেষ যেটা সম্পর্কে পড়বো যে সালফুরিক অ্যাসিড, এখানেও কিন্তু কী আছে, আমাদের সালফার আছে। তাহলে এর ব্যবহারটা কোথায়, সালফুরিক অ্যাসিডের ব্যবহারটা কোথায়, যে অম্ল হিসেবে ব্যবহার করা হয়, এসিড হিসেবে ব্যবহার করা হয়, বা জারক হিসেবে ব্যবহার করা এবং নিরোধক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে এই যে টোটাল আমাদের গ্রুপ 16 যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে। তারপরে যেটা সম্পর্কে জানবো, গ্রুপ 17 সম্পর্কে জানবো। সো গ্রুপ 17 থেকে কী কী পড়তে হবে, সর্বপ্রথম যেটা পড়তে হবে, গ্রুপ 17 পর্যায় কিন্তু গ্রুপ 17টাকে কী বলা হবে, হ্যালোজেন বলা হবে। সো হ্যালোজেন মানে কি, হ্যালোজেন মানে হলো সামুদ্রিক লবণ উৎপাদনকারী। সো হ্যালোজেন রূপে কী কী থাকে আমাদের, অর্থাৎ গ্রুপ 17তে কী কী থাকে আমাদের, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। তার ভিতরে দেখো যেটা ইম্পর্টেন্ট, সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, সেটা কি, যে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন এটা কোথায় পাওয়া যায়, এটা মনে রাখবো, এটা কোথায় পাওয়া যায়, সমুদ্রের পানিতে থাকে। সো এই সমুদ্রের পানিতে কিন্তু আমাদের খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা কত, 2.56%। কিন্তু কখনো যদি বলে দেয় যে আমাদের এই যে আয়োডিনটা কোথায় থাকে, তাহলে মনে রাখবে আয়োডিনটা কোথায় থাকে, সামুদ্রিক আগাছায় থাকে। তাহলে যদি কোশ্চেন আসে সামুদ্রিক আগাছায় কে থাকে, তাহলে বলবো হলো আয়োডিন। এবং এই আয়োডিনটা কিন্তু সাধারণত কি কঠিন মূল হিসাবে থাকে। তারপরে দেখো এই যে আমাদের গ্রুপ 17 যে মৌলগুলো আছে, এগুলো কিন্তু বিভিন্ন ধরনের রং দেখায়। সো কী কী রং দেখায়, ফ্লোরিনটা কী রং দেখায়, হালকা সবুজ, ক্লোরিনটা দেখায় সবুজ রং, ব্রোমিনটা বাদামি রং এবং আয়োডিনটা বেগুনি রং। সো এই রংগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট, কারণ এই রংগুলো থেকে প্রায় আমাদের প্রশ্ন দিয়ে দেয়। তারপরে গ্রুপ 17 থেকে যেটা পড়তে হবে, যে গ্রুপ 17 যে জারণের যে সক্রিয়তার ক্রম, এই ক্রমটা পড়তে হবে। ক্রমটা কি, সবচেয়ে আমাদের জারণের ভিতরে সক্রিয়তা ক্রম সবচেয়ে বেশি কার, ফ্লোরিনের, তারপরে ক্লোরিনের, তারপর ব্রোমিনের এবং আয়োডিনের, এই ক্রমটা মনে রাখবো। একইভাবে তড়িৎ ঋণাত্মক ক্রম কি, ফ্লোরিনের বেশি, তারপরে ক্লোরিনের, তারপর ব্রোমিনের এবং আয়োডিনের সবচেয়ে কম। সো তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝাচ্ছে, এটা আমি অবশ্যই এরপরে যে ভিডিও আছে সেখানে আমি বিস্তারিতভাবে ব্যাখ্যা করব। তারপরে দেখো ইলেকট্রন আসক্তি। সো ইলেকট্রন আসক্তির জিনিসটা কি, এটাও আমি পরবর্তী যে ভিডিওটা আসবে সেখানে আমি অবশ্যই ব্যাখ্যা করে দিব। তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রন আসক্তি কী জিনিস, সেটা নিয়ে ডিটেলস একটা ভিডিও আমি এর পরের লেকচারে দিয়ে দিব। তাহলে ইলেকট্রন আসক্তি বলতে এখানে ইলেকট্রন আসক্তির যে ক্রমটা আছে, এই ক্রমটা পড়তে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা প্রায় সময় দেখো নর্মালি কিন্তু ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন হয়, বাট এখানে কিন্তু একটা ব্যতিক্রম। সেই ব্যতিক্রমটা মনে রাখবো, এটা খুবই ইম্পর্টেন্ট, যে প্রথমে হয় ক্লোরিন, তারপর ফ্লোমিন, তারপর ব্রোমিন, তারপর আয়োডিন। নর্মালি কিন্তু হওয়া ছিল ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, কিন্তু এটা হয় না। কি হয়, ক্লোরিন হয়, তারপর ফ্লোরিন হয়। কেন হয় এটা আমি পরবর্তী ভিডিওতে আমি ব্যাখ্যা করব। তারপর যেটা সম্পর্কে পড়তে হবে অ্যাসিডের ক্রম, অর্থাৎ অ্যাসিডের ক্রমটা কি, যে আমাদের এই যে আমাদের গ্রুপ 17 যে আমাদের মৌলগুলো আছে কি আছে, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সো এটা যদি অ্যাসিড আকারে থাকে তাহলে কীভাবে কার শক্তি বেশি সেটা একটু পড়তে হবে। তাহলে মনে রাখবো যে হাইড্রোজেন আমাদের HF, তারপর
Cl, HBr এবং HI। সো এর ভিতরে কার শক্তি সবচেয়ে বেশি? তাহলে আমাদের হাইড্রোজেন আয়োডাইডের শক্তি অর্থাৎ অ্যাসিডের ক্রম শক্তি সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম কার? আমরা বলবো হাইড্রোজেন ফ্লোরাইডের যে শক্তি যে আছে এটা সবচেয়ে কম। তাহলে এই যে গ্রুপ 17 যে ইনফরমেশনগুলো আছে এই গ্রুপ 17 ইনফরমেশনগুলো এইভাবে মনে রাখতে হবে। তাহলে টোটাল আমাদের গ্রুপ 16 এবং গ্রুপ 17 এই যে ইনফরমেশনগুলো যেগুলো তোমাদের পড়ার টাইমে এটা অবশ্যই একটু ভালোভাবে মনে রাখবা, কারণ এই তথ্যগুলো থেকে কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা যেমন কোশ্চেন আসে একইভাবে বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টে কিন্তু প্রায় সময় এইখান থেকে কোশ্চেনগুলো চলে আসবে। সো এখন আমরা গ্রুপ 18 সম্পর্কে জানবো। সো গ্রুপ 18কে কি বলা হয়? আমরা জানি পর্যায় সারণী গ্রুপ 18কে বলা হয় অভিজাত গ্যাস বা বিরল গ্যাস বা নিষ্ক্রিয় গ্যাস। অর্থাৎ আমাদের গ্রুপ 18তে যে মৌলগুলো আছে সেগুলোকে আমাদের কি বলা হবে? নিষ্ক্রিয় গ্যাসও বলা হবে, বিরল গ্যাসও বলা হবে এবং অভিজাত গ্যাসও বলা হবে। সো গ্রুপ 18তে কে কে থাকে? যে কোন কোন মৌল থাকে? আমাদের হিলিয়াম থাকে, নিয়ন থাকে, আর্গন থাকে, ক্রিপ্টন থাকে, জ্যানন থাকে এবং রেডন থাকে। অর্থাৎ এই মৌলগুলো কোথায় থাকে? আমাদের গ্রুপ 18তে থাকে। সো গ্রুপ 18 থেকে আমাদের অর্থাৎ গ্রুপ 18 যে মৌলগুলো আছে এই মৌলগুলোর মধ্যে কী কী বৈশিষ্ট্য পড়তে হবে? এক নম্বর যে বৈশিষ্ট্য মনে রাখতে হবে, গ্রুপ 18তে যে মৌলগুলো আছে এগুলো কী হবে? বর্ণহীন গ্যাস হবে এবং গন্ধহীন গ্যাস হবে, এটা মনে রাখবো। তারপর যেটা মনে রাখবো, এর গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কী হবে? অত্যন্ত নিম্ন হবে, অর্থাৎ এটার গলনাঙ্ক আর স্ফুটনাঙ্ক অনেক কম হবে। তারপর যেটা পড়তে হবে যে আমরা কিন্তু সাধারণত জানি কি যে গ্রুপ 18তে যে মৌলগুলো আছে এগুলো কিন্তু সাধারণত নিষ্ক্রিয়, অর্থাৎ এগুলো সাধারণত বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। এগুলা সাধারণত যেহেতু এদের কেন বিক্রিয়া অংশগ্রহণ করে না? কারণ আমরা জানি যে হিলিয়াম ব্যতীত বাদবাকি সবগুলো যেহেতু অষ্টকপূর্ণ থাকে, আর অষ্টকপূর্ণ থাকলে সাধারণত বিক্রিয়া করতে চায় না। কিন্তু আমাদের এখানে জাস্ট কয়েকটা ব্যতিক্রম কয়েকটা বিক্রিয়া আছে। এই ব্যতিক্রম কয়েকটা বিক্রিয়া যেমন জ্যানন, এই জ্যাননটা কয়েকটা ব্যতিক্রম ধরনের বিক্রিয়া দেয়, শুধুমাত্র এই জ্যাননটাই এই কয়েকটা বিক্রিয়া দেয়। এই কয়েকটা ব্যতিক্রম বিক্রিয়াকে মনে রাখতে হবে, কিন্তু এই কয়েকটা বিক্রিয়া ব্যতীত বাদবাকি আর কোনো ধরনের বিক্রিয়া কিন্তু সাধারণত আমাদের গ্রুপ 18 মৌলগুলো দেয় না। সো ব্যতিক্রম বিক্রিয়াগুলো একটু মনে রাখবো, কারণ এই ব্যতিক্রম বিক্রিয়াগুলো কিন্তু পরীক্ষা আমাদের দিয়ে দেয়। তাহলে সর্বপ্রথম যে বিক্রিয়াটা পড়বো সেটা কি? জ্যাননের সাথে ফ্লোরিন বিক্রিয়া করে কার উপস্থিতিতে? 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং নিকেল প্রভাবকের উপস্থিতিতে কি তৈরি করে? আমাদের জ্যানন ডাইফ্লোরাইড। সো এই যে জ্যানন ডাইফ্লোরাইডটা উৎপন্ন হলে এটা কি হয়? সরলরৈখিক হয়। এবং যেটা পড়তে হবে এখান থেকে বা এখান থেকে যে কোশ্চেনটা আসে এই বিক্রিয়াটা তুলে দিয়ে বলে এখানে জ্যানন এবং ফ্লোরিন এটা কি অনুপাতে মানে বিক্রিয়াটা করে। তাহলে মনে রাখবো যে জ্যানন এবং ফ্লোরিনের অনুপাত থাকে 2:1। এই অনুপাতটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনুপাতটা অনেকবার আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় চলে আসছিল। তারপরে দ্বিতীয় নম্বর যে বিক্রিয়া সেটা কি? জ্যাননের সাথে যদি 2 অণু ফ্লোরিন বিক্রিয়া করে কার উপস্থিতিতে? 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 6 অ্যাটমসফিয়ার চাপে যদি বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন হবে? জ্যানন টেট্রাফ্লোরাইড। সো টেট্রাফ্লোরাইডকে এটা কোন আকৃতির হয়? এই আকৃতিটা মনে রাখতে হবে, কারণ আকৃতিটাও মাঝে মধ্যে দিয়ে দেয়। এই আকৃতিটা কি হবে? সমতলীয় বর্গ। এবং আরেকটা কি পড়তে হবে? আরেকটা পড়তে হবে এই যে আমাদের যে জ্যানন টেট্রাফ্লোরাইডটা উৎপন্ন হলে কত অনুপাতে উৎপন্ন হলো? তাহলে মনে রাখবো যে এখানে এই বিক্রিয়ার ক্ষেত্রে জ্যানন এবং ফ্লোরিনের অনুপাত থাকে 1:5। এই অনুপাতটা মনে রাখবো, কারণ এই অনুপাতটাই কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বা আমাদের বোর্ড পরীক্ষায় দিয়ে দেয়। তারপরে সর্বশেষ যে বিক্রিয়াটা পড়বো সেটা কি? যে জ্যাননের সাথে যদি 3 অণু ফ্লোরিন বিক্রিয়া করে কার উপস্থিতিতে? 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 6 অ্যাটমসফিয়ার চাপে যদি বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করে জ্যানন হেক্সা ফ্লোরাইড। সো এই জ্যানন হেক্সা ফ্লোরাইডের আকৃতিটা কি? আকৃতিটা পড়তে হবে। এই আকৃতিটা কি? পঞ্চভুজাকার পিরামিড আকৃতির। এই আকৃতিটা কিন্তু মাঝে মাঝে আমাদের পরীক্ষায় দিয়ে দেয়। এবং আরেকটা যেটা পড়তে হবে যে এই যে জ্যানন হেক্সাফ্লোরাইডটা উৎপন্ন হওয়ার সময় জ্যানন এবং ফ্লোরিনের অনুপাতটা কত থাকে? অনুপাতটা কত থাকে? 1:20। সো এই অনুপাতটা আমাদের মনে রাখতে হবে, কারণ অনুপাতটাও মাঝে মধ্যে আমাদের দিয়ে দেয়। তারপরে যেটা পড়তে হবে যে আমাদের যে গ্রুপ 18 আমরা কয়েক ধরনের আমরা যৌগ এবং কয়েক ধরনের আমরা কি পাই? আমাদের সমযোজী যৌগ পাই। যে সমযোজী যৌগগুলো মনে রাখতে হবে কী কী সমযোজী যৌগ? আমাদের এখান থেকে পড়ে আসলাম কি? জ্যানন ডাইফ্লোরাইড, জ্যানন টেট্রাফ্লোরাইড, জ্যানন হেক্সাফ্লোরাইড এবং জ্যানন ট্রাই অক্সাইড। এই কয়েকটা আমাদের কি পাই? সমযোজী যৌগ পাই কোথা থেকে? গ্রুপ 18 থেকে। আবার আমাদের গ্রুপ 18 থেকে আমরা কয়েকটা কিন্তু সন্নিবেশ যৌগ পাই, অর্থাৎ একটাই সন্নিবেশ যৌগটা পাই। এই সন্নিবেশ যৌগটা একটু মনে রাখতে হবে, কারণ মাঝে মধ্যে কিন্তু আমাদের দিয়ে দেয় যে এটা আমাদের কীভাবে হচ্ছে। তাহলে মনে রাখবে যে সন্নিবেশ বন্ধনটা কীভাবে ঘটে? মাঝখানে আমাদের থাকে কি? আমাদের আর্গন থাকে এবং চারপাশে আমাদের 3টা করে কি থাকে? এই পাশে আমাদের থাকে কি? আমাদের থাকে বোরন ট্রাইফ্লোরাইড এবং এই পাশে আমাদের কি থাকে? বোরন ট্রাইফ্লোরাইড এবং এই পাশে থাকে বোরন ট্রাইফ্লোরাইড। এই 3টা আমাদের যুক্ত হয়ে কি তৈরি করে? একটা সন্নিবেশ যৌগ তৈরি করে। এই সন্নিবেশ যৌগটা কিন্তু গ্রুপ 18 থেকে আমাদের তৈরি হয়। এবং আরেকটা পড়তে হবে এখানে হাইড্রেট যৌগ গঠিত হয়। সো কি হাইড্রেট যৌগটা? একটা হয় আমাদের কি? যে আর্গনের সাথে যদি 6 অণু পানি হয় সেটা একটা হাইড্রেট যৌগ তৈরি করে। আর একটা কি করে? ক্রিপ্টনের সাথে যদি 6 অণু পানি যুক্ত হয় সেটাও আলাদা একটা হাইড্রেট যৌগ তৈরি করে। কে তৈরি করে? এই গ্রুপ 18 থেকে তৈরি হয়। তারপর সর্বশেষ যেটা পড়তে হবে আরেকটা যৌগ তৈরি হয়
সেটাকে বলা ক্লাথ্রেট যৌগ। সো ক্লাথ্রেট যৌগটা কি উৎপন্ন হয় গ্রুপ 18 থেকে? উৎপন্ন হয় কি আর্গন কুইনল ক্লাথ্রেট। সো এই ক্লাথ্রেটটাও কিন্তু আমাদের গ্রুপ 18 থেকে তৈরি হয়। সো এইখানে যে যে যৌগগুলো আছে কয়েকটা যৌগ আছে, এই কয়েকটা যৌগ মনে রাখবো, কারণ এগুলো যেহেতু ব্যতিক্রম যৌগ খুব রেয়ার কেসে তৈরি হয়, এই জন্য এগুলো কিন্তু আমাদের পরীক্ষায় দিয়ে দেয়। তারপর যেটা পড়তে হবে গ্রুপ 18 যে মৌলগুলো আছে এর ব্যবহারটা পড়তে হবে। এই ব্যবহারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ ব্যবহার থেকে প্রতিবারই বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে কোশ্চেন আসেই। সো ব্যবহারগুলো কী কী? প্রথম যে ব্যবহারটা পড়ব, প্রথম ব্যবহারটা হলো যে আমরা প্রথমে হিলিয়াম সম্পর্কে জানবো, যে তরল হিলিয়ামটা আমরা কোথায় ব্যবহার করা হয়? NMR যন্ত্রে কিন্তু ব্যবহার করা হয়। তারপর যেটা পড়বো যে আমাদের এই যে নিয়ন যে আছে, এই নিয়নটা কোথায় ব্যবহার করা হয়? ভোল্ট মিটারে ব্যবহার করা হয়। আর্গনটা কোথায় ব্যবহার করা হয়? আমাদের বৈদ্যুতিক বাল্বে ব্যবহার করা হয়। আমাদের ক্রিপ্টনটা কোথায় ব্যবহার করা হয়? টিউব লাইটে ব্যবহার করা হয়। জেননটা কোথায় ব্যবহার করা হয়? ফটোগ্রাফিক ফ্ল্যাশে ব্যবহার করা হয়। আর আমাদের রেডন যে আছে, রেডনটা কোথায় ব্যবহার করা হয়? ক্যান্সার চিকিৎসায় রেডিওথেরাপিতে ব্যবহার করা হয়। তারপর যেটা সম্পর্কে পড়বো যে আমাদের এই যে হিলিয়ামটা আছে, হিলিয়ামের সাথে অক্সিজেনের যে মিশ্রণ, এই মিশ্রণটা কোথায় ব্যবহার করা হয়? গভীর সমুদ্রের ডুবুরিরা কিন্তু এই শ্বাস প্রশ্বাসটা চালানোর জন্য কী ব্যবহার করে? হিলিয়াম এবং অক্সিজেনের সমন্বয়ে যে গ্যাসটা তৈরি হয় সেটা ব্যবহার করে। এবং আরেকটা হলো যে হাঁপানি রোগীর শ্বাসকার্যটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য কিন্তু মাঝে মধ্যে আমরা কী করি? এই হিলিয়াম যে আছে, এই হিলিয়ামের সাথে অক্সিজেন মিক্সড করে এই হাঁপানি রোগীর শ্বাসকার্য চালাতে ব্যবহার করা। তাহলে এই যে আমাদের গ্রুপ 18 যেই আমরা বৈশিষ্ট্যগুলো পড়লাম এবং যেই ধর্মগুলো পড়লাম এবং যেই ইনফরমেশনগুলো পড়লাম, এই ইনফরমেশনগুলো খুব ভালোভাবে মনে রাখবো, কারণ এই ইনফরমেশন থেকে কিন্তু আমাদের বোর্ড পরীক্ষায় একভাবে অ্যাডমিশন টেস্টে কোশ্চেন এসে থাকে। এর সাথে আলোচনা করব আমরা যে টপিকটা নিয়ে, সেটা হলো পি ব্লক মৌল নিয়ে। সো পি ব্লক মৌল কাকে বলে? আমরা জানি যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে অর্থাৎ ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটি কোথায় প্রবেশ করে? এফ অরবিটালে প্রবেশ করে, তাকে কি বলা হবে? এ ব্লক মৌল বলা হবে। সো এ ব্লক মৌল থেকে কী কী পড়তে হবে? প্রথমে পড়তে হবে এর গ্রুপটা কত, এটা কত নম্বর গ্রুপে থাকে। তো এ ব্লক মৌলগুলো সাধারণত কত নম্বর গ্রুপ থাকে? গ্রুপ 3-তে থাকে। এবং এর সংখ্যাটা পড়তে হবে, অর্থাৎ এ ব্লকের মৌলের সংখ্যা কয়টি? 27টি। এর সাথে যেটা পড়তে হবে যে এই যে এ ব্লক মৌলটা আছে, এ ব্লক মৌলের যে মৌলগুলো আছে এগুলো কিন্তু পর্যায় সারণীর নিচে আলাদাভাবে কিন্তু স্থান দেওয়া হয়েছে, আলাদাভাবে দুইটা সারিতে থাকে। সো এই যে দুইটা সারি, সো প্রথম যে সারিটা থাকে বা যে রোটা থাকে সেটা বলা হয় ল্যান্থানাইট, এবং আরেকটা যে থাকে অর্থাৎ পর্যায় সারণীর নিচে দ্বিতীয় যে দুইটা যে সারি থাকে তার দ্বিতীয় যে সারি সেটাকে বলা হয় অ্যাক্টিনাইট মৌল বা অ্যাক্টিনাইট সিরিজ। তাহলে প্রথমে আমরা পড়বো ল্যান্থানাইট মৌল সম্পর্কে বা ল্যান্থানাইট সিরিজ সম্পর্কে। সো ল্যান্থানাইট সিরিজকে কী বলা হয়? এটাকে বলা হয় বিলোর মৃত্তিকা বলা হয় বা আন্ত অবস্থান্তর মৌল বলা হয়। সো এখান থেকে কী কী বৈশিষ্ট্য পড়তে হবে? এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই মনে রাখতে হবে, কারণ এই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমাদের পরীক্ষায় দিয়ে দেয়। তাহলে প্রথম যে বৈশিষ্ট্য এটা কি? এটা হলো আমাদের ভারী মৌল, অর্থাৎ ল্যান্থানাইট মৌল যতগুলো আছে সবগুলো কী হবে? ভারী মৌল হবে। তারপরে এগুলো কী হবে? তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। তারপর এটার আয়নিক শক্তি ডি ব্লক মৌলের থেকে কিন্তু কম হবে, কিন্তু এর তড়িৎ ঋণাত্মকতা কী হবে? ডি ব্লক মৌল থেকে কী হবে? বেশি হবে। সো এই দুটো লাইন কিন্তু অবশ্যই মনে রাখবো, কারণ এই দুটো লাইন থেকেও কিন্তু আমাদের MCQ দিয়ে দেয়। তারপর যেটা পড়তে হবে এগুলা কি? বর্ণযুক্ত ও জটিল আয়ন গঠন করে। সো এই যে আমাদের যে এই বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যটা অবশ্যই মনে রাখতে হবে। কার জন্য? ল্যান্থানাইট মৌলের জন্য। কিন্তু এই ল্যান্থানাইট মৌলটা কী ধরনের মৌল? এটা হলো এ ব্লক মৌল। তারপরে ব্যবহারটা পড়তে হবে, অর্থাৎ এই ল্যান্থানাইট মৌলগুলো যে আছে এর ব্যবহারটা কোথায় কোথায়? এটা ব্যবহারটা হলো যে অতিবেগুনি ও অবলিত রশ্মি রোধের জন্য। এই অতিবেগুনি এবং অবলিত রশ্মি কিন্তু চোখের জন্য কিন্তু অনেক ক্ষতিকর। এর জন্য এটাকে রোধ করার জন্য কী ব্যবহার করা হয়? আমাদের সানগ্লাস, আমাদের চোখে যে সানগ্লাসটা ইউজ করি সেই সানগ্লাসে বা ওয়েল্ডিং কাজে কী ব্যবহার করা হয়? আমাদের এই ল্যান্থানাইট মৌলগুলোকে ব্যবহার করা। ওয়েল্ডিং বলতে বোঝা হলো সহজ কথা, ঝালাই করার যে কাজগুলো আছে সেগুলোর ক্ষেত্রে আমরা কী করি? এই ল্যান্থানাইট মৌলগুলো আমাদের যে গ্লাস তৈরি করার সময় বা সানগ্লাস তৈরি করার সময় বা ওয়েল্ডিং করার যে কাজগুলো আছে, ঝালাই করার কাজে কিন্তু আমাদের ল্যান্থানাইট মৌলগুলোকে ব্যবহার করা। এরপরে আমরা যেটা সম্পর্কে পড়বো সেটা হলো অ্যাক্টিনাইট মৌল। সো এই অ্যাক্টিনাইট মৌলগুলোকে কী বলা হয়? এগুলো কিন্তু বলা হয় তেজস্ক্রিয় মৌল। কেন তেজস্ক্রিয় মৌল বলা হয়? কারণ অ্যাক্টিনাইট মৌল যেগুলো আছে সেগুলো সাধারণত তেজস্ক্রিয় ধর্ম প্রদর্শন করে, এর জন্য। তারপর এর বৈশিষ্ট্যটা পড়তে হবে। তাহলে অ্যাক্টিনাইটের কী বৈশিষ্ট্য? প্রথম যে বৈশিষ্ট্য সেটা হলো যে এটা ঘনত্ব খুবই বেশি, এর ঘনত্ব কি? খুবই বেশি। তারপর যেটা পড়তে হবে এটা হলো উচ্চ গলনাঙ্ক ও স্ফুরনাঙ্ক বিশিষ্ট। তারপরে কি? এর আয়নিক শক্তি কম, কিন্তু তড়িৎ ঋণাত্মকতা কিন্তু তুলনামূলক বেশি। তারপর এটা কি হয়? বাতাসের সংস্পর্শে মলিন হয়ে যায় এবং কম সক্রিয় হয়ে যায়। তার এর ক্ষার দ্রবণে কোনো ধরনের প্রভাব নেই, কিন্তু সাধারণত এরা কি হয়? বেশি ক্ষারীয় হয়। এটা মনে রাখবো, কারণ মাঝে মধ্যে দিয়ে দেয় যে এটা কোন ধর্মী, এটা কি ক্ষারধর্মী না এটা অম্লধর্মী। তাহলে বলবো এগুলো কিন্তু ক্ষারধর্মী, অর্থাৎ অ্যাক্টিনাইট যে মৌলগুলো আছে এগুলো কী হবে? আমাদের ক্ষারধর্মী হবে। তারপরে দেখো তারপর কি? যে আমরা পানির অর্থাৎ H2O লঘু অ্যাসিড
বিক্রিয়ায় অর্থাৎ পানির সাথে যে লৌহ অ্যাসিড সহ যদি বিক্রিয়ায় আমাদের কি তৈরি করে, আমাদের এখানে আমাদের হাইড্রোজেন গ্যাসটা তৈরি করে। তারপর যেটা পড়তে হবে যে প্রকৃতিতে আমাদের কয়টি আমাদের অ্যাক্টিনাইড মৌল পাওয়া যায়, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা অনেকবার আমাদের এমসিকিউতে আসছে। প্রকৃতিতে কয়টি পাওয়া যায় আমাদের, আর প্রকৃতিতে অ্যাক্টিনাইড মৌল কয়টি পাওয়া যায়, 3টি পাওয়া যায়, বাদ বাকি সবগুলো কিন্তু ল্যাবরেটরিতে তৈরি করা হয়। সেই 3টি কী কী, 3টে নাম পড়তে হবে। প্রথমটা হলো কি, প্রথমটা হলো আমাদের পিএ, পিএ দ্বারা বোঝা হয় প্রোটেকটিনিয়াম। তারপর আমাদের ইউ দ্বারা কি বোঝায় আমাদের ইউরেনিয়াম। তারপর এনপি দ্বারা বোঝায় আমাদের কি নেপটুনিয়াম। সো এই কয়েকটা মৌল অর্থাৎ 3টা মৌলের নাম আমাদের মনে রাখতে হবে, কারণ মাঝে মধ্যে কিন্তু দিয়ে দেয় প্রকৃতিতে কোন মৌল পাওয়া যায় লিখো, তখন কিন্তু আমাদের 3টা মৌলের নাম লিখতে হবে। তারপর সর্বশেষ এর ব্যবহারটা শিখতে হবে, অর্থাৎ আমাদের অ্যাক্টিনাইড মৌলগুলো যে আছে এর ব্যবহারটা কোথায় কোথায়, এর ব্যবহারটা কোথায়, গাড়ির হেডলাইট, জাহাজ ও রেলগাড়ির আমাদের সার্চ লাইট যে লাইটগুলো আছে সেই লাইটে আমাদের কী ব্যবহার করা হয়, আমাদের থেরিয়াম ডাইঅক্সাইড ব্যবহার করে, কিন্তু আরেকটা কী বের হয়, সেরিব্রিয়াম ডাইঅক্সাইড ব্যবহার করা হয়েছে। এই যে এই দুইটা কিন্তু কী মৌল, এটা অ্যাক্টিনাইড মৌল থেকে কিন্তু তৈরি হয়েছে। এই আমাদের গাড়ির হেডলাইটের যে লাইটগুলো আছে সেই লাইটগুলোতে কিন্তু আমাদের এই অ্যাক্টিনাইড মৌলগুলোকে ব্যবহার করা হয়। তাহলে এই হলো আমাদের টোটাল এফ ব্লক মৌল নিয়ে আলোচনা। সো এফ ব্লক মৌলের এই বৈশিষ্ট্যগুলো অবশ্যই আমরা মনে রাখবো, কারণ মাঝে মধ্যে আমাদের বোর্ড পরীক্ষায় একইভাবে অ্যাডমিশন টেস্টে কিন্তু এফ ব্লক মৌলের যে ইনফরমেশনগুলো আছে, যেগুলো আজকে পড়লাম, সেখানে কিন্তু কোশ্চেন চলে আসে। সো এখন আমরা আলোচনা করব বোর্ড পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু কোশ্চেন নিয়ে, যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বা বিভিন্ন ধরনের বোর্ডে চলে আসছিলো। সো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টাইপের কোশ্চেনগুলো তুমি বুঝতে পারো, তাহলে তুমি নিজেই বুঝতে পারবা এই অধ্যায়ের কোথা থেকে কী ধরনের কোশ্চেনগুলো আসে। তাহলে প্রথম যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো, দেখো 1 নম্বর কোশ্চেনটা কোথায় চলে আসছিলো, এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোশ্চেনটা আসছিল। কোশ্চেনটা কী ছিল, যে নিষ্ক্রিয় গ্যাসের সাধারণ যোজনী কত। অপশন কী ছিল, 4টা ছিল, এ ছিল 2টি, বি ছিল 4, সি ছিল 0 এবং ডি ছিল 6। অর্থাৎ এই যে নিষ্ক্রিয় গ্যাস, এখানে আমরা জানি নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো, আমরা জানি গ্রুপ 18তে যে মৌলগুলো আছে সেগুলো কিন্তু নিষ্ক্রিয়। তো যেহেতু এগুলো নিষ্ক্রিয়, তাহলে এগুলো কিন্তু সাধারণত এর কোন যোজনী থাকে না, অর্থাৎ এর যোজনী কত থাকে 0। তাহলে এর অ্যান্সারটা কী হবে, আমাদের সি নাম্বারটা হবে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের সাধারণ যোজনী কত হবে, 0। তারপর দ্বিতীয় নাম্বার যে কোশ্চেনটা দেখো, দ্বিতীয় নাম্বার কোশ্চেনটা কোথায় চলে আসছিলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা চলে আসছিলো। কোশ্চেনটা কী ছিল, যে ব্রোমিন হলো, অর্থাৎ ব্রোমিন কি, এটা কি গ্যাস, এটা কি তরল, এটা কি কঠিন, না এটা কি অর্ধ কঠিন, কোনটা সঠিক। তো আমরা কিন্তু পড়ে আসছি একটু আগে, যেখানে আমরা পড়ছিলাম যে ব্রোমিনটা কি থাকে, কক্ষ তাপমাত্রা কীরকম থাকে, কক্ষ তাপমাত্রা কিন্তু তরল থাকে, এর জন্য অ্যান্সার কী হবে, তরল, অর্থাৎ ব্রোমিন হলো এক ধরনের তরল। তারপর 3 নম্বর যে কোশ্চেন, 3 নম্বর কোশ্চেনটা দেখো, এটা আমাদের কোথায় চলে আসছিলো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা আসছিলো। কোশ্চেনটা কী ছিল, যে কোনটি চ্যালকোজেন মৌল। এখানে আমাদের ছিল হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, টেলুরিয়াম। সো কোনটা হবে, তাহলে আমরা কিন্তু আগে পড়ে আসছিলাম প্রথম দিকে যে চ্যালকোজেন মৌল কাকে বলে, আমরা জানি গ্রুপ 16 যে মৌলগুলো আছে, সে গ্রুপ 16 অর্থাৎ পর্যায় সারণীতে গ্রুপ 16 যে মৌলগুলো আছে সেগুলোকে বলা হবে চ্যালকোজেন। তাহলে চ্যালকোজেন অর্থাৎ গ্রুপ 16 মৌল কোনটি, হাইড্রোজেন কিন্তু আমাদের গ্রুপ 16 মৌল না, কার্বনও না, নাইট্রোজেন না, কিন্তু আমাদের যে টেলুরিয়াম আছে এই টেলুরিয়ামটা কিন্তু গ্রুপ 16 মৌল। যেহেতু গ্রুপ 16 মৌল, তাহলে এই টেলুরিয়ামকে বলা হবে কি, চ্যালকোজেন। তাহলে বলতে হবে যে চ্যালকোজেন মৌল কোনটি, টেলুরিয়াম। তারপরে দেখো 4 নম্বর যে কোশ্চেন, 4 নম্বর কোশ্চেনটা কী ছিল, যে এই কোশ্চেনটা এটা আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা চলে আসছিল। কোশ্চেনটা কি, যে হ্যালোজেন শব্দের অর্থ কী। তাহলে আমরা কিন্তু পড়ে আসছি হ্যালোজেন মৌল কাকে বলা হয়, বা হ্যালোজেন গ্রুপ কোনটাকে বলা হয়, পর্যায় সারণী গ্রুপ 17তে যেটা আছে সেটাকে বলা হয় হ্যালোজেন। তাহলে হ্যালোজেন শব্দের অর্থ কী, কী অপশন ছিল, সমুদ্র, লবণ, সামুদ্রিক লবণ উৎপাদনকারী, মানে বা নান মানে কোনোটিই নয়। আমরা কিন্তু জানি হ্যালোজেন শব্দের অর্থ কী, হ্যালোজেন শব্দের অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদনকারী, এটা মনে রাখবো, এটা হলো উৎপাদনকারী, ঠিক আছে। তারপর দেখো 5 নম্বর যে কোশ্চেন, 5 নম্বর কোশ্চেনটা কোথায় আসছিল, এটা আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা চলে আসছিল। কোশ্চেনটা কি ছিল, যে কক্ষ তাপমাত্রায় কোন মৌলটি তরল অবস্থায় থাকে। তাহলে এখানে অপশন আমাদের কী কী ছিল, পটাশিয়াম, পারদ বা মার্কারি, আয়োডিন এবং ম্যাগনেসিয়াম। তো আমরা কি পড়ে আসছিলাম, আমরা কিন্তু একটু আগে যেটা পড়ে আসছিলাম যে কক্ষ তাপমাত্রায় আমাদের কোনটি, আমাদের কিন্তু মার্কারি বা পারদটা কিন্তু কি থাকে, তরল অবস্থায় থাকে। তাহলে এটার অ্যান্সার কী হবে, বি হবে। তারপরে দেখো, তারপর 6 নম্বর কোশ্চেনটাতে চলে যায়। 6 নম্বর কোশ্চেনটা কি কোথায় চলে আসছিল, এটা আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা আসছিল। কোশ্চেনটা কি ছিল, যে হোয়াইট ফসফরাসকে রাখা হয় কোথায়, পানির নিচে, কেরোসিনের নিচে, হাইড্রোকার্বনের নিচে, বা না লবণ পানির নিচে, কোনটার উপর রাখা যায়। তো আমরা কিন্তু জানি হোয়াইট ফসফরাস মানে কি, শ্বেত ফসফরাস, যার সংকেত কি আমাদের P
4। তো মনে রাখবা এই হোয়াইট ফসফরাস এবং শ্বেত ফসফরাস কিন্তু খুবই সক্রিয়, যেহেতু খুবই সক্রিয় এটা সাধারণত যদি মুক্ত অবস্থায় রেখে দেয় তাহলে কি করবে, সে বাতাসের যে কোনো ধরনের মৌলের সাথে বিক্রিয়া করে বিভিন্ন ধরনের যৌগ তৈরি করে ফেলতে পারে। এর জন্য আমরা কি করা হয়, একে কার নিচে রাখা হয়, সাধারণত কেরোসিনের নিচে রাখা হয়। কেন কেরোসিনের নিচে রাখা হয়, যেহেতু কেরোসিনের নিচে রাখা হয় এর ফলে সে বাতাসের বায়ুর যে সংস্পর্শে আসে না এবং এর ফলে কোনো ধরনের নতুন যৌগ তৈরি করে না, এটা হোয়াইট ফসফরাস আকারেই থেকে যায়। এই জন্য এটার আনসার হবে, অর্থাৎ যেগুলো সাধারণত খুবই সক্রিয় সেগুলো কোথায় রাখা হয়, কেরোসিনের নিচে রাখা হয়। তো 7 নম্বর যে কোশ্চেনটা, এটা কোথায় চলে আসছিল, এটা আমাদের বুয়েটে কোশ্চেনটা চলে আসছিল। বুয়েটে কি কোশ্চেনটা আসছিল, যে সমুদ্রের শৈবাল পুড়িয়ে কোন মৌল প্রস্তুত করা হয়। তাহলে আমরা কিন্তু পড়ে আসছি যে কোনটা, এখানে অপশন ছিল ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম না আয়োডিন। তো আমরা পড়ে আসছি এই যে আয়োডিনটা আছে, এই আয়োডিনটা থেকে কিন্তু এই আয়োডিনটা কোথা থাকে, সমুদ্রের পানি থাকে। সেখানে কোথা থেকে পাওয়া যায় আয়োডিনটা, সমুদ্রের যে শৈবাল আছে সেই শৈবাল থেকে পাওয়া যায়। এই জন্য অ্যান্সারটা কী হবে, আয়োডিন হবে। তারপরে যেটা সম্পর্কে পড়বো, এটা আমাদের কোথায় আসছিল, এই কোশ্চেনটা চলে আসছিল বুটেক্সে। তো কি কোশ্চেনটা ছিল, যে পর্যায় সারণীতে কোন গ্রুপে অধাতুকে স্থান দেওয়া হয়েছে, অর্থাৎ পর্যায় সারণী যে আছে আমাদের এখানে কোথায়, অর্থাৎ কোন ব্লকে আমাদের এই যে অধাতুগুলো আছে অধাতুগুলো অবস্থান দেওয়া হয়েছে। আমরা কিন্তু পড়ে আসছি যে এস ব্লক হবে না পি ব্লক হবে না ডি ব্লক হবে না এ ব্লক হবে। তো আমরা কি পড়ছি, যে পি ব্লক যে আছে এই পি ব্লকের ভিতরে কিন্তু সকল ধরনের অধাতুগুলোকে অবস্থান দেওয়া হয়েছে, এটা একটু মনে রাখবো। তারপরে যে কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা কোথায় চলে আসছিল, এটা আমাদের কোথায় চলে আসছিল, বুটেক্সে কোশ্চেনটা আসছিল। কোশ্চেনটা কি ছিল, যে ক্ল্যাথ্রেট বা অবরোধ যৌগ গঠন করে কোনগুলা, অবস্থান্তরমূলক করে না বিরল মৃত্তিকা বলে না ক্ষার ধাতু করে না নিষ্ক্রিয় গ্যাস সমূহ বলে। আমরা পড়ে আসছি অবস্থান্তরমূলক কোনগুলা, গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যেগুলো আছে সেগুলো বলে অবস্থান্তরমূলক। তারপরে আছে বিরল মৃত্তিকা কোনগুলা, যে বিরল মৃত্তিকা হলো পর্যায় সারণীর নিচে যেগুলো থাকে অর্থাৎ আলাদাভাবে যে ল্যান্থেলাইন সিরিজ সেখানে ক্ষেত্রে বলে বিরল মৃত্তিকা, সেটা কিন্তু করে না। কিন্তু আমরা কিন্তু পড়ে আসছি নিষ্ক্রিয় গ্যাস, এই যে নিষ্ক্রিয় গ্যাস গ্রুপ 18 নম্বর যেগুলো আছে এই গ্রুপ 18 নম্বরগুলো কি তৈরি করে, আমাদের ক্ল্যাথ্রেট বা অবরোধ যৌগ তৈরি করে। এই জন্য অ্যান্সার কি হবে, ডি নাম্বারটা হবে। তারপরে দেখো, তারপরে যেটা দেওয়া আছে 10 নম্বর কোশ্চেনটা পড়বো। 10 নম্বর কোশ্চেনটা কোথায় চলে আসলো, চট্টগ্রাম বোর্ডে আসছিল। কোশ্চেনটা কি ছিল, যে কোনগুলো অপধাতু। তাহলে কোনগুলো অপধাতু, দেখো আমাদের অপশন ছিল সোডিয়াম, পটাশিয়াম এতে, বিতে ছিল ম্যাগনেসিয়াম না অ্যালুমিনিয়াম, তিনতে ছিল আমাদের ছিল নিয়ন আর না জেনন, আর ডিতে ছিল সিলিকন আর আর্সেনিক। কোনটা সঠিক, তাহলে আমরা একটু মনে রাখবো পর্যায় সারণীতে যেগুলার উচ্চারণের শেষে আম আছে সেগুলো সাধারণত হয় ধাতু। তাহলে এই সোডিয়াম পটাশিয়াম এগুলো যেহেতু উচ্চারণের শেষে আম আছে, যেমন আম আছে, তাহলে এই দুইটা ধাতু। একইভাবে ম্যাগনেসিয়াম আর অ্যালুমিনিয়াম এটাও শেষে যেহেতু আম আছে, এগুলো আমাদের কি হিসাবে কাউন্ট হবে, ধাতু হিসাবে। তারপর নিয়ন আর জেনন এটা কিন্তু নিষ্ক্রিয় গ্যাস। কিন্তু দেখো আমাদের কিন্তু সিলিকন এবং আর্সেনিক এই দুইটা কিন্তু আমাদের কি হবে, অপধাতু হবে। এর জন্য এটা সঠিক অ্যান্সার কি হবে, ডি নাম্বারটা হবে। সো এই টাইপের কোশ্চেনগুলো একটু ভালোভাবে মাথায় রেখে দিবা, কারণ এই টাইপের কোশ্চেনগুলো কিন্তু তোমাদের বোর্ড পরীক্ষা এবং বিভিন্ন ধরনের অ্যাডমিশন টেস্টের পরীক্ষায় চলে আসবে। সো এখন আমরা 11 নম্বর কোশ্চেনটা সলভ করবো। সো 11 নম্বর কোশ্চেনটা কি দেওয়া আছে, কোনটি এফ ব্লক মৌলের ধর্ম। সো এই কোশ্চেনটা কোথায় চলে আসছিল, কোশ্চেনটা চলে আসছিল আমাদের জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। সো এখানে কি হবে, যে এফ ব্লক মৌলের ধর্ম কোনটি, নরম ধাতু না ভারী ধাতু না শক্ত ধাতু না মানে কোনোটি নয়। না আমরা কিন্তু পড়ে আসছি এফ ব্লক মৌলের আমাদের কি ধর্ম, এটা সাধারণত কি হবে, ভারী হবে। তাই এটার অ্যান্সার কি হবে, ভারী ধাতু। তারপরে দেখো আমরা যেটা সম্পর্কে পুরো 12 নম্বর কোশ্চেন। সো 12 নম্বর কোশ্চেনটা কোথায় চলে আসছিল, 12 নম্বর কোশ্চেনটা চলে আসছিল আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। কি কোশ্চেনটা ছিল, যে কোনটি এস ব্লক মৌলের ধর্ম। তাহলে এস ব্লক মৌলের ধর্ম কোনটি, এটা কিন্তু আমরা জানি এস ব্লক ধর্মের এটা হলো নরম এবং নমনীয় হয়। অর্থাৎ এস ব্লক মৌল যেগুলো আছে অর্থাৎ পর্যায় সারণীর গ্রুপ 1 এবং গ্রুপ 2 যে মৌলগুলো আছে সেগুলো সাধারণত কী হবে, নরম হবে বা নমনীয় হবে। তাহলে বলতে পারি এস ব্লক মৌলের ধর্ম কী হবে, নরম ধাতু। তারপর 13 নম্বর যে কোশ্চেনটা দেখো, 13 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে আমাদের এখানে, যে 57 থেকে 71 পারমাণবিক সংখ্যাধারী মৌলগুলোকে একত্রে নাম কি। হ্যাঁ, সো নাম কি, এই কোশ্চেনটা কোথায় চলে আসছিল, রাজশাহী বিশ্ববিদ্যালয়। সো এটার নাম কি, আমরা কিন্তু জানি এটাকে কি বলা হবে, ল্যান্থানাইটস বলা হবে। অর্থাৎ ল্যান্থানাইট সিরিজে যেটা আছে সেটাকে আমাদের এইটাই অ্যান্সার হবে। তারপরে দেখো, তারপরে যে কোশ্চেনটা দেওয়া আছে 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেনটা কোথায় চলে আসছিল, আমাদের ইসলামিক বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোশ্চেন আসে। কোশ্চেনটা কি ছিল, যে এফ ব্লক মৌলের সংখ্যা কত, অর্থাৎ এফ ব্লক যে মৌলগুলো আছে সো তার সংখ্যা কত। আমরা কিন্তু জানি এফ ব্লক মৌল কাকে বলে, যে সকল মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রনটি এফ ব্লক মৌলে এফ ব্লক অরবিটালে প্রবেশ করে তাদের বলা হয় এফ ব্লক মৌল। সো এখানের সংখ্যাটা কয়টি, আমরা কিন্তু জানি এই সংখ্যাটা কটা হবে, টোটাল 27টি হবে। সো এটাকে সাধারণত পর্যায় সারণীর নিচে আলাদাভাবে জায়গা দেওয়া হয়েছে। তাই এখন হলো যে 15 নম্বর কোশ্চেনটা, 15 নম্বর কোশ্চেনটা কোথায় চলে আসছিল, রুয়েটে চলে আসছিল। সো রুয়েটে কি কোশ্চেনটা আসছিল, যে ল্যান্থানাইট সিরিজ ও অ্যাক্টিনাইট সিরিজে মোট মৌলের সংখ্যা কত। সো মোট মৌলের সংখ্যা কত হবে, 15টি হবে। কিন্তু এই 15টির ভিতরে 27টি হয় এফ ব্লক মৌল।
ঠিক আছে, এটা একটু মনে রাখবে, এই জিনিসটা একটু ক্লিয়ার রাখবা যে ল্যান্থানাইট সিরিজে একটা সিরিজে মোট হলো 30টি, কিন্তু তার ভিতরে 27টি হলো এফ ব্লক মৌল। তারপর চলে গেলাম আমরা কোথায়, 16 নম্বর কোশ্চেনে। সো 16 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে যে পর্যায় সারণীতে ডি ব্লক মৌলের সংখ্যা কত। সো এটা কোথায় আসছিল, এটা আমাদের মেডিকেল অ্যাডমিশন টেস্টে কোশ্চেনটা চলে আসছিলো, আর ঢাকা বোর্ডে আমাদের কোশ্চেনটা আসছিলো। তাহলে অপশনগুলো কী ছিল যে 24টি আমাদের এখানে দেওয়া আছে কি ডি ব্লক মূল, তাই না। সো ডি ব্লক মূল আমরা সরাসরি জানি ডি ব্লক মূলের সংখ্যা কতটি, 41টি। সো এটাই মনে রাখবো যে ডি ব্লক মূলের সংখ্যা কতটি, 41টি। তারপরে দেখো 17 নম্বর যে কোশ্চেন, 17 নম্বর কোশ্চেনে আমাদের কী দেওয়া আছে, 17 নম্বর কোশ্চেনে দেওয়া আছে যে পর্যায় সারণীর, এটা হলো রোমান 5A গ্রুপের মৌলগুলো সমূহের মধ্যে কোনটি ধাতু। সো রোমান 5A দ্বারা বোঝায় এটা কিন্তু গ্রুপ 15 নাম্বার। সো গ্রুপ 15 নাম্বারের ভিতরে কোনটা ধাতু, এই কোশ্চেনে কোথায় আসছিল, ইসলামিক বিশ্ববিদ্যালয়ে আসছিল। এটার অ্যান্সার কী হবে, সো এটার অ্যান্সার হবে বিসমাথ। সো মনে রাখবা যে একটা ব্যতিক্রম কী নিয়ম মনে রাখবা, যে ব্যতিক্রম নিয়মটা যেটা মনে রাখবা কি, যে আমরা কিন্তু সাধারণত জানি যে উচ্চারণের শেষে যদি আম হয় তাহলে সেটা সাধারণত ধাতু হয়, কিন্তু শুধুমাত্র একটা ব্যতিক্রম আছে, সেটা হলো বিসমাথ, যার শেষে আম নাই, উচ্চারণে আম নাই, এবং যেটা সম্পূর্ণরূপে ধাতুর বৈশিষ্ট্য বহন করে, এই জন্য এই বিসমাথটাকে কী বলা হবে, ধাতু বলা হবে। তারপর দেখো 18 নম্বর কোশ্চেনটা, 18 নম্বর কোশ্চেনটা কী ছিল, এটা আমাদের চলে আসছিল নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। কোশ্চেনটা কী ছিল, যে নাইট্রোজেন অণুর সংকেত N2 হলে ফসফরাসের কোনটি। তাহলে ফসফরাসের কী হবে, P2, P3, P4 না P5। তো আমরা কিন্তু পড়ে আসছি যে ফসফরাসের যে সংকেত সেটা কী হতে পারে, P4 হতে পারে। সো এটা আমাদের অ্যান্সার। তারপরে দেখো 19 নম্বর কোশ্চেনটা, 19 নম্বরটা কোশ্চেনটা কোথায় চলে আসছিলো, এটা আমাদের চলে আসছিলো বুটেক্সে। সে কী কোশ্চেনটা ছিল, যে কোনটি বিরল মৃত্তিকার মৌল। সো আমরা জানি ল্যান্থানাইট সিরিজে যেই মৌলগুলো থাকে সেটাকে বলা হয় বিরল মৃত্তিকার মৌল। তাহলে এটার অ্যান্সার কী হবে, বি নাম্বার হবে। তারপরে দেখো, তারপরে যে 20 নম্বর কোশ্চেনটা আছে, 20 নম্বর কোশ্চেনটা কী দেওয়া আছে আমাদের, যে পর্যায় সারণী পি ব্লক মৌলসমূহকে বলা হয় কি। এটা চলে আসছিলো ডেন্টালে। তো ডেন্টালে যে পরীক্ষা আছে সেখানে চলে আসছিলো। তো এটা কী হবে, পি ব্লক মৌলকে কী বলা হয়, মিথ্যার ধাতু বলা হয় না প্রতিরূপী মৌল বলা হয় না ভারী ধাতু বলা হয় বা না অবস্থান্তর মৌল হয়। সো মনে রাখবা আমাদের পি ব্লক যে মৌলগুলো আছে, পি ব্লক মৌলকে বলা হয় প্রতিরূপী মৌল। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবো যে পি ব্লক মৌলকে কী বলা হবে আমাদের, প্রতিরূপী মৌল। তো এই যে ইনফরমেশনগুলো আছে, এই ইনফরমেশনগুলো একটু ভালো করে মনে রাখবা, কারণ এই ইনফরমেশনগুলো যেমন প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন ধরনের বোর্ড পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্টে আসছে, ঠিক এই টাইপের কোশ্চেনগুলাই বা এখান থেকে মাঝে মধ্যে কমন পেয়ে যেতে পারো আমাদের বিভিন্ন সামনে যেই তোমাদের যেই অ্যাডমিশন টেস্টগুলো আছে সেখানে, বা সামনে যে তোমাদের বোর্ড পরীক্ষা আছে সেখানে কিন্তু এইখান থেকে তোমরা প্রশ্ন কমেন্ট করতে পারো। সো এই টাইপের কোশ্চেনগুলো একটু ভালোভাবে রপ্ত করে রাখবা। সো এখন আমরা 21 নাম্বার কোশ্চেনটা সলভ করবো। 21 নাম্বার কোশ্চেনটা কী ছিল, যে ছিল দৈত্যাকার অণু, কি অণু, দৈত্যাকার অণু গঠন করে কোনটি। সো এই কোশ্চেনটা কোথায় চলে আসছিল, আমাদের দিনাজপুর বোর্ডে কিন্তু এই কোশ্চেনটা আসছিল যে দৈত্যাকার অণু গঠন করে কোনটি। তাহলে মনে রাখবো দৈত্যাকার অণু গঠন করে কোনটি, আমাদের সিলিকন ডাইঅক্সাইড বা বালি, এই যে বালিগুলো আছে এই বালিগুলো কী করে, দৈত্যাকার অণু গঠন করে। এই ইনফরমেশনটা অবশ্যই মনে রাখবো। তারপরে দেখো 22 নম্বর যে কোশ্চেনটা, 22 নম্বর কোশ্চেনটা চলে আসছিল কোথায়, আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা কী আসছিল, এখানে একটা জটিল যৌগ দেওয়া ছিল। বলছে এই জটিল যৌগের ভিতরে এই যে এখানে যে আমাদের কোবাল্টটা ছিল, এই কোবাল্টের সন্নিবেশ সংখ্যা কত। তাহলে কোবাল্টের সন্নিবেশ সংখ্যা কীভাবে বের করবো, এটা খুব সহজ নিয়ম, যে লিগেন এখানে কয়টা আছে, আমাদের এখানে 4টা লিগেন আছে। ক্লোরিনের এখানে কয়টা আছে, ক্লোরিন আছে 2টা, তাহলে 4 আর 2 কত হয় 6, এই জন্য অ্যান্সার কত হবে 6। সো এটা যদি চিত্রের মাধ্যমে যদি বুঝতে চাও তাহলে নর্মালি জটিল যৌগটার ভিতরে আমরা এইভাবে দেখতে পারি, কি আছে আমাদের কোবাল্ট, তাহলে মাঝখানে থাকবে কোবাল্ট, এই পাশে একটা ছিল আমাদের অ্যামোনিয়া, এখানে আমাদের ছিল একটা অ্যামোনিয়া। অ্যামোনিয়া কয়টা ছিল আমাদের, 4টা ছিল, তাই না। সো চারপাশে আমাদের 4টা কী ছিল, অ্যামোনিয়া ছিল, আর আমাদের এখানে কী ছিল, এখানে ক্লোরিন ছিল। ক্লোরিন কয়টা ছিল, 2টা, এইখানে একটা ক্লোরিন ছিল আমাদের, আর এই পাশে একটা ক্লোরিন ছিল। তাহলে এখন যদি আমরা হিসাব করি এই যে একটা জটিল যৌগ, এর ভিতরে আমাদের তাহলে সন্নিবেশ সংখ্যা কত, কোবাল্টের জন্য কটা হচ্ছে, 1 2 3 4 5 6টা, এই জন্য অ্যান্সার কত হবে 6 হবে। তারপরে যে কোশ্চেন, তারপরে কোশ্চেন 23 নম্বরটা দাও, কী দেওয়া ছিল, যে 4 সন্নিবেশ সংখ্যাবিষ্ট জটিল যৌগ কোনটি। এই কোশ্চেনে কোথায় চলে আসলো, ঢাকা ইউনিভার্সিটিতে আসলো। এখানে কয়েকটা জটিল যৌগ ছিল, এর ভিতরে বলছে 4, অর্থাৎ 4টা সন্নিবেশ সংখ্যাবিষ্ট জটিল সংখ্যা কয়টি। তাহলে দেখি 4টা কোথায় আছে, এই যে দেখো এখানে কিন্তু 4টা আছে, তাই না। এই কপারের জন্য এই সন্নিবেশ সংখ্যা কত আছে, 4টা আছে। কি 4টা আছে, লিগেন আছে কয়টা, অ্যামোনিয়া। তাহলে আমাদের অ্যান্সার হবে 3 নাম্বার। এটা যদি চিত্রের মাধ্যমে আঁকতে চাও তাহলে কীরকম হবে, আমাদের কপার আছে এখানে একটা, আর আমাদের এখানে লিগেন কয়টা আছে, 4টা, তাহলে চারপাশে কয়টা হবে, 4টা, তাহলে এখানে একটা হবে NH3, এই পাশে আমাদের কী হবে NH3, তারপর আমাদের এখানে আমাদের কী হবে NH3, তারপর এই পাশে আমাদের কত হবে NH3। তাহলে যদি বলি আমাদের কপারের জন্য এখানে সন্নিবেশ সংখ্যা কটা হচ্ছে, 4টা, 1 2 3
4টা, এই জন্য অ্যান্সার হবে কত এটা। তারপরে 24 নম্বর যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা কোথায় চলে আসলো, এটা চলে আসলো রাজশাহী ইউনিভার্সিটিতে। কোশ্চেনটা কি ছিল যে এখানে কোশ্চেন কোনটি আন্ত অবস্থান্তর মৌল, তাহলে আমরা কিন্তু পড়ে আসছি আন্ত অবস্থান্তর মৌল কাকে বলে, যেগুলাতে সাধারণত আমরা এফ ব্লকের ক্ষেত্রে অর্থাৎ সুস্থিত এফ অরবিটালের যদি 1 থেকে শুরু করে 13 পর্যন্ত থাকে তাহলে সেটাকে কি বলা হয়, অর্থাৎ আংশিক পূর্ণ থাকে, অর্থাৎ সুস্থিত আয়নে এফ অরবিটাল যদি আংশিক পূর্ণ থাকে সেটাকে বলে আন্ত অবস্থান্তর মৌল। আর আমরা এটাও পড়ে আসছি আন্ত অবস্থান্তর মৌল কাকে বলে, সাধারণত আমাদের ল্যান্থানাইট যে সিরিজ আছে সেই ল্যান্থানাইট সিরিজটাকে কি বলা হয়, আন্ত অবস্থান্তর মৌল। আমরা কিন্তু আরেকটা নোট একটু পড়ে রাখবো, নোটটা কি যে আমরা জানি যে ল্যান্থানাইট সিরিজটা পারমাণবিক সংখ্যা কত থেকে কত, আমাদের 57 থেকে 71 পর্যন্ত যতগুলো মৌল আছে পারমাণবিক সংখ্যা বিষয় সেগুলো হবে ল্যান্থানাইট সিরিজের। আর অ্যাক্টানাইট সিরিজে কত হবে, যে পারমাণবিক সংখ্যা যদি 89 থেকে 103 এর ভিতরে থাকে পারমাণবিক সংখ্যা তাহলে সেটা হবে কি অ্যাক্টানাইট সিরিজ। তাহলে এখানে কোশ্চেনটা ছিল যে আন্ত অবস্থান্তর মৌল, তার মানে কি আমাদের ল্যান্থানাইট মৌল যেগুলো ছিল, ল্যান্থানাইট মৌলের ভিতরে কি কোবাল্টটা কিন্তু ল্যান্থানাইট মৌল না, কোবাল্টটা হলো কি অবস্থান্তর, প্লাটিনিয়ামটাও অবস্থান্তর, ম্যাগনেসিয়ামটা কিন্তু আমাদের গ্রুপ 2 সেটা কিন্তু কখনোই আমাদের আন্ত অবস্থান্তর না। কিন্তু এখানে যে আমাদের সেরিয়াম আছে এই সেরিয়ামটা কিন্তু আমাদের ল্যান্থানাইটের মৌল, যেহেতু ল্যান্থানাইট মৌল তাই এটাকে বলে আন্ত অবস্থান্তর মৌল। সর্বশেষ যে কোশ্চেনটা নিয়ে আলোচনা করবো সেটা কি 25 নম্বর কোশ্চেনটা কি ছিল যে অ্যাক্টানাইট মৌল কোনটি, এটা আমাদের চলে আসলো মেডিকেল অ্যাডমিশন টেস্টে, এটা আসছিল যে অ্যাক্টানাইট মৌল কোনটি। তাহলে অ্যাক্টানাইট মৌল কোনটি, আমরা জানি অ্যাক্টানাইট মৌল কোনগুলো হয় যেটা পারমাণবিক সংখ্যা আমাদের 89 থেকে 103 এর ভিতরে থাকে সেটা হয় অ্যাক্টানাইট। তাহলে দেখো ক্রোমিয়াম কিন্তু আমাদের অ্যাক্টানাইট না, ক্রোমিয়ামটা অ্যাক্টানাইট না, পটাশিয়ামও না, আমাদের যেটা আছে আমাদের সেরিয়াম, সেরিয়ামটাও কিন্তু না। কিন্তু আমাদের দেখো এখান থেকে আছে থেরিয়াম, এই থেরিয়ামটা কিন্তু আমাদের অ্যাক্টানাইট মৌল, কারণ থেরিয়ামটার আমাদের পারমাণবিক সংখ্যা দেখবে যে 90 দেওয়া আছে, যেহেতু ওর পারমাণবিক সংখ্যা 90 আর আমরা জানি 89 থেকে 103 পর্যন্ত হয় অ্যাক্টানাইট, এর জন্য এটাকে আমাদের কি বলা হবে, থেরিয়ামটা হলো অ্যাক্টানাইট মৌল। তাহলে এই হলো টোটাল আমাদের এমসিকিউ নিয়ে আলোচনা। সো এই এমসিকিউগুলো খুব ভালোভাবে মনে রাখবা, বা এই এমসিকিউ টাইপের কোশ্চেনগুলো একটু মনে রাখবা, তাহলে দেখবা যে ভবিষ্যতে তোমাদের যে অ্যাডমিশন টেস্ট আছে বা তোমাদের যে বোর্ড পরীক্ষা আছে সেখানে এমসিকিউ থেকে এটা কাজে লাগবে, একভাবে জ্ঞানমূলকেও তোমাদের এটা কাজে লাগবে। তো আজকে তোমাদের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, এরপর নেক্সট ভিডিওতে আমাদের রসায়ন প্রথম পত্রের 3য় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের বাকি যে টপিকগুলো আছে গুরুত্বপূর্ণ টপিক, সেই টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।